পেট আর কোমর দুটোই তো দেখা যাচ্ছে, বুকের আঁচলও ঠিক নেই। এভাবে শরীর দেখিয়ে ছেলে পটাতে চাইছিলি বুঝি? তোমরা যারা আমার ভয়েসকে ভালোবাসো তারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। শাড়ির আঁচল একপাশে ফেলে রেখে কেবল কুচিগুলো ঠিক করার চেষ্টা করছিল বেলা। ঠিক সেই সময় খট করে দরজা খুলে রুমে কেউ প্রবেশ করলো। সেদিকে তাকিয়ে চমকে উঠল বেলা। দ্রুত হাতে কোনো মতো শাড়িটা গায়ে জড়িয়ে নিল। লজ্জায় মাথা কাটে যাচ্ছে তার। বেলাকে লজ্জা পেতে দেখে তার দিকে কয়েক কদম এগিয়ে এলো রায়াজ। মাথা নত করে রায়াজকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে খপ করে বেলার হাতটা ধরে তাকে থামিয়ে দিল রায়াজ। চোখ তুলে তাকালো বেলা। রাজের এই গভীর অটল চোখ দুটোর দিকে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না বেলা। কেমন গা শিরশির করে ওঠে তার। নিজের ভাবনায় মগ্ন বেলা। হঠাৎ শুনতে পায় রাজের রাশভারী কণ্ঠস্বর। তোর সবকিছু কি আমার রুমে এসে করতে হবে? এমনকি শাড়িটাও আমার রুমে এসে পড়তে হবে? আর এই সকাল সকাল শাড়ি পরে কি করবি তুই? আমার জানা মতে ফাংশন সন্ধ্যার পর, এত তাড়াতাড়ি শাড়ি পরে করবিটা কি? নির্মশলে বেলার জবাব। মেহমান দিয়ে বাড়ির আশেপাশে গিজগিজ করছে, কোথাও কোনো রুম ফাঁকা নেই, কেবল আপনার রুমটাই ফাঁকা ছিল, তাই আপনার রুমে এসেছি। ভুরু কুকচে রাজ পুনরায় প্রশ্ন করলো। আর সকাল সকাল শাড়ি পরে কাকে দেখতে যাচ্ছিস? বেলার অকপট জবাব। কাকে দেখতে যাব রাজ ভাই? আমি তো এমনিতেই ট্রায়াল দেওয়ার জন্য পড়েছিলাম। বুকে হাত গুজে কিছুটা শক্ত কণ্ঠে রাজ বলল। সবই বুঝলাম, কিন্তু শাড়ি না পরে এভাবে উদ্ভট সেজে কোথায় পালাচ্ছিলি? শরীরের প্রতিটা ভাঁজ বোঝা যাচ্ছে। বেলাকে পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে পুনরায় বলে উঠল। পেট আর কোমর দুটোই তো দেখা যাচ্ছে, বুকের আঁচলও ঠিক নেই। এভাবে শরীর দেখিয়ে ছেলে পটাতে চাইছিলি বুঝি? কথাটা বলে বেলায় বুক থেকে আঁচলখানা নিজে হাতে ঠিক করে দিল রায়াজ। চমকিত রায়াজের দিকে তাকিয়ে বেলা জবাব দিল। এসব কি বলছেন রাজ ভাই? ছি ছি, আমি কেন এসব করতে চাইবো? তাহলে এমন অগোছালো অবস্থায় কেন রুম থেকে বেরিয়ে যাচ্ছিলি? যদি কোনো ছেলে এই অবস্থায় তোকে দেখে ফেলতো তাহলে কি হতো? ঠিক শাড়ির আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে ভীতু কণ্ঠে বেলার জবাব দিল। আসলে আপনি চলে আসায় তাড়াহুড়ো করে বেরোতে চাইছিলাম, তাই। আছে, সব বুঝলাম। এখন তাড়াতাড়ি শাড়ি পরে রুম থেকে বের হ। হ্যাঁ। বড় বড় চোখ করে তাকিয়ে বেলাকে জিজ্ঞেস করলো। আপনার সামনে। সোফায় গা এলিয়ে দিয়ে আরাম করে বসতে বসতে রায়াজের জবাব। পড়বি, তাতে সমস্যা কোথায়? নিচু কণ্ঠে বেলার জবাব। আমার লজ্জা করবে রাজ ভাই। বুড়ো কুকচে রায়াজ জবাব দিল। বারে, ছোটবেলায় যখন আমার সামনে খালি গায়ে ঘুরঘুর করতি তখন বুঝি লজ্জা করতো না? লজ্জায় লাল বর্ণ ধারণ করলো বেলার চোখ মুখ। লজ্জায় মিয়ে যেতে যেতে অপুষ্ট স্বরে বলে উঠল। তখন ছোট ছিলাম রাজ ভাই। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার বেলার দিকে এগিয়ে এলো রায়াজ। শক্ত হাতে স্পর্শ করলো বেলার উন্মুক্ত কোমর। মৃদু কেঁপে উঠল, চোখ বন্ধ করে নিল বেলা। নিজের বক্ষপাতে বেলায় কোমল হাত চেপে গম্ভীর কণ্ঠে রায়াজ প্রশ্ন করলো। এখন তাহলে নিশ্চয়ই খুব বড় হয়ে গেছিস, তাই না? তাহলে আমার বুকের বাপাশে প্রণয়ের আগুনে দগ্ধ হওয়া হৃদযন্ত্রের বেদনা এখনো কেন বুঝে উঠতে পারছিস না বেলা? চমকিত রায়াজের মুখ পানে তাকালো বেলা। কম্পরত কণ্ঠে জিজ্ঞেস করলো। মানে? বেলাকে ছেড়ে উল্টো দিকে দাঁড়িয়ে পড়লো রায়াজ। সামলে নিল নিজেকে, নিজের অনিয়ন্ত্রণ অনুভূতিকে। পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটারের সাহায্যে ধরিয়ে তার মুখে পুরে নিল। বার কয়েক টান দিয়ে কাঠখোর কণ্ঠে জবাব দিল। কিছু না, তাড়াতাড়ি শাড়ি পরে বের হো আমার রুম থেকে। কি অভিমানে চোখ ভরে এলো বেলার। রাইস ভাই সবসময় তার সাথে এমন কেন করে? প্রথম প্রথম নিজেই বেলাকে কি সব উদ্ভট টাইপ কথাবার্তা বলবে। বেলা যখন বুঝতে না পেরে জিজ্ঞেস করে ওঠে তখন কেমন কঠোর কণ্ঠে তার সাথে কথা বলে ওঠে রাজ। তাকে যেন নিজে থেকে দূর দূর করে, যা বেলায় কোমল মনে গভীরভাবে আঘাত করে। কিন্তু ভয়ে মুখ ফুটে রায়াজকে কিছু বলতে পারে না বেলা। যদিও আরো বেশি বকা দেয় তাহলে আরো বেশি কষ্ট পাবে বেলা। সে ভয়ে চুপ করে থাকে। সে বেলাকে সেই তখন থেকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে এবার তার দিকে ফিরে তাকালো রায়াজ। রক্তর ন্যায় লাল হয়ে যাওয়া রায়াজের চোখ জোড়া দেখে ভয়ে কেঁপে উঠল বেলা। লালাট কুকছে। রায়াজ প্রশ্ন করলো, কি ব্যাপার বেলা, এখনো দাঁড়িয়ে আছিস যে? শাড়ি ঠিকঠাক করে না? সে কখন যেতে বলেছি? স্কুলে যাবি না নাকি?
খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে এবার তাড়াতাড়ি বের হ। মাথা নত করে বেলা জবাব দিল। আমি শাড়ি পরতে পারি না রাজ ভাই, যাবো কি করে বাইরে? কষ্ট করে একটু মা কিংবা বড় মাকে ডেকে দেবেন। থেকে সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে বেলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাজ। অস্বস্তি হাসপাস করতে লাগলো বেলা। বেলা মিয়ে যাওয়া লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে আড়ালে মৃদু হাসলো রাজ, যা মিস করে গেল বেলার দৃষ্টিকোণ। হ্যাকচে টানে বেলাকে নিজের কাছে নিয়ে এলো রাজ। হকচকিয়ে গেল বেলা। ফলস্বরূপ তার সিক্ত উষ্ট এসে স্পর্শ করলো রাজের বক্ষস্থলে। বেলা চোখ বড় বড় করে তাকালো ও রাজের মুখ পানে। চোখ মুখ শক্ত করে তার দিকে তাকিয়ে আছে রাজ। ভয়ে ঢোক গিলল বেলা। এবার বুঝে রাজ তাকে পিণ্ডে চটকাবে, কিন্তু বেলাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে বেলার সম্মুখে হাঁটু গেড়ে বসে পড়ল রাজ। অনুভূতিহীন মানবের ন্যায় এক এক করে ভাঁজ করতে লাগলো বেলার শারীরিক কুচি। একের পর এক শক্ত যেন নিতে পারল না বেলা। বিস্মিত কণ্ঠে রাজ এর উদ্দেশ্যে জিজ্ঞেস করে উঠল, রাজ ভাই আপনি শাড়িও পরতে জানেন? জবাব দিল না রাজ। ভাবলেশীন ভঙ্গিতে বেলা শাড়ি ঠিক করে দিতে লাগলো নীরবে। রাজের এমন নীরবতা ভীত দৃষ্টি করলো বেলার চিত্তে, নিজেকে আর সংযত রাখতে পারল না। কম্পরত রাজের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কার জন্য শাড়ি পরা শিখেছেন আপনি রাজ ভাই? নাকি এর আগে কাউকে পরিয়েছেন শাড়ি? বলুন। আহমক বেলা এম উদ্ভব প্রশ্ন হাজরা আপনা আপনি থেমে গেল রাজের। নিমেষে কয়েক পলক বেলায় মুখের দিকে তাকিয়ে উল্টো প্রশ্ন করে উঠল। তোর কি মনে হয়? অস্বস্তি পড়ে গেল বেলা। অস্থির ঈশ্বরে পুনরায় জিজ্ঞেস করলো, বলুন না, কার জন্য এত সুন্দর করে শাড়ি পরা শিখলেন রাজ ভাই? অকপট কণ্ঠে রাজের জবাব, যাই জন্যে শিখি না কেন, তোর জন্য শিখিনি, এটা তুই শিওর থাক। চোখ ভরে উঠল বেলার। এখনো বুঝি গড়িয়ে পড়লো এক ফোঁটা জল, কিন্তু নিজেকে সংযত করে ঠায় দাঁড়িয়ে রইল সে। বুকের পাশে আঁচল ঠিক করতে করতে রাজ বলল, কাঁদতে চাইছিস বুঝি? চমকে রাজের দিকে তাকালো বেলা। নিজেকে দাসস্থ করে এ জবাব দিল। কই না তো। রাজের নির্লিপ্ত জবাব, তোর চোখে অহরহ বেদনার ঝাঁক দেখতে পাচ্ছি আমি বেলা। এত কিসের কষ্ট তোর এই বয়সে শুনি? ঠিক কিছু না রাজ ভাই, আমি একদম ঠিক আছি। এই আছে, তাহলে যা এবার। এক মিনিটও ব্যয় না করে দ্রুত পায়ে রাজের রুম ত্যাগ করলো বেলা। বেলা যাওয়ার দিকে নিমেষে তাকিয়ে এই রাজ বিড়বিড় করে উঠল, আমার হৃদয়াসিক্ত চন্দ্রমল্লিকা, কবে বড় হবি তুই? কি বেলা কম্পরত ও কণ্ঠ কর্ণপাত হতে ধক করে উঠল রাজের অন্তর্কর্ণ। কেবলমাত্র স্নান সেরে বেরিয়ে এসেছে সে। কোমরের তার কেবল একটা টাওয়াল জড়ানো। কোনো দিক বেদিক বিচার না করে রাজ ছুটে লাগলো বেলার রুমের উদ্দেশ্যে। বেলাকে কাঁদতে দেখে দ্রুত এগিয়ে গেল তার দিকে। দুহাত আগলে ধরে নিজেকে বুকের সাথে চেপে ধরলো বেলাকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত করতে লাগলো। রুমি রোশনকে দৃষ্টিপাত হতে জিজ্ঞেস করলো, হয়েছে ছোট মা? বেলা এভাবে কাঁদছে কেন? তুমি কি ওকে কিছু বলেছ? অবাক কণ্ঠে রুমি রোশন রাজের উদ্দেশ্যে বলে উঠল, তার আগে তুই বল, তুই আমার অর্ধনগ্ন হয়ে শুধু একটা তোয়ালে পরে এতগুলো মহিলা মানুষের সামনে ঘুরঘুর করছিস কেন? কথা শেষ হতেই রুমে উপস্থিত থাকা সকলে জোরে হেসে উঠল। সংবিত ফিরে এলো রাজের, তবে এক চুলো নড়ল না সে। আগের মতো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল ওর বেলাকে। আটকে উঠল বেলা। নিজেকে রাজের এর বাহু ডোরের থেকে ছাড়াতে ছাড়াতে বলে উঠল, কি করলেন রাজ ভাই? এখন বিয়ে বাড়ির সব মেয়েগুলো নিশ্চয়ই আপনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। বেলায় কথা শুনে আশেপাশে নিমেষে চোখ বুলালো রাজ। সত্যি মেয়েগুলো কেমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। সেদিক থেকে চোখ ফিরিয়ে বেলাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তখন এভাবে কাঁদছিলি কেন? জবাব দিল রুমি রওশন, আর বলিস না, এই মেয়ের কার্যকলাপের কথা। চুল আশ্রয় না মনে হয় 1 বছর, চুলে কি জটলাই না বাঁধিয়েছে। এখন চুলের জটলা ছাড়িয়ে চুলের বেনুনি করতে চেয়েছিলাম, আর এই শুরু হলো তার নাটক। শুরু করে দিল বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করা। বলি বয়স তো আর কম হলো না তোর, 16 বছর হয়ে গেছে অনেক আগেই। কিছুদিন পর তো বিয়ে দেওয়া যাবে। মানে কণ্ঠে বেলার জবাব, আমি কোনো নাটক করিনি রাজ ভাই, সত্যি আমার খুব ব্যথা লাগছিল। বেলা মুখ মানে এক পলক তাকিয়ে থেকে রাজ বলল, চল আমার সাথে। অবাক হলো রুমি রোশন। অবাকিত ও কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাবে ও আবার তোর সাথে? বেলার হাত নিজের মুঠো ও পুড়ে নিল রাজের ভাবলেশীন উত্তর। আমার রুমে। বেলাকে রুমে এনে খাটে বসতে ইশারা করে নিজেই চলে গেল আলমারির দিকে। ভেতর থেকে একটা ফুল স্লিভ হোয়াইট শার্ট অ্যান্ড ব্ল্যাক
ড্যামিন জিন্স বের করে হাতে নিল। সেদিকে তাকিয়ে বেলা রাজের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। আপনি এখন এগুলো পরবেন বুঝি? পুরো কুকচি নিল রাজ। এই মেয়ে যে কত বড় গাধা তার বলতে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করে রাজ বলল, তাহলে তুই কি চাচ্ছিস? আমি তোর সামনে সারাদিন অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াই? মাথা নিচু করে নিল বেলা। নিন্দে নিয়ে কণ্ঠে বলে উঠল। না রাজ ভাই। রাজ আর কিছু বলল না। ভেনিটির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কোমরে বেঁধে রাখা তোয়ালেতে কেবল হাত দেবে সেই সময় বেলা এক ভয়ানক চিৎকার দিয়ে দু হাতে চোখ ঢেকে দিল। চমকিত বেলার দিকে তাকালো রাজ। ভয়াত্মক কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে চিৎকার দিলি কেন? লজ্জায় মিয়ে যাওয়া কণ্ঠে বেলা বলল, রাজ ভাই, এ আপনি কি করতে যাচ্ছিলেন? আপনি আমার সামনে জামা পরিবর্তন করতে যাচ্ছিলেন, আর একটু হলেই তো আমি হার্ট ফেল করতাম। পুনরায় দীর্ঘশ্বাস ত্যাগ করলো রাজ। এই মেয়ের বুদ্ধি সত্যি কবে হবে কে জানে। কয়েক মিনিট ব্যয় হলেই প্রায় কর্ণপাত হলো রাজের গম্ভীর কণ্ঠ। চোখ খোল। এই মাঝে যে আমার ভীষণ লজ্জা করবে। বড় বড় কদম ফেলে বেলার দিকে এগিয়ে এলো রাজ। সতর বেলার চোখের ওপর থেকে জোর করে হাত সরিয়ে নিল। চোখ বড় বড় রাজের দিকে তাকিয়ে রইল বেলা। পর মুহূর্তে রাজের পরিধানে এ মান সম্মত বস্ত্র দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সে। দাঁত বের করে হাসলো বেলা। সেদিকে তাকিয়ে ললাট কুকছে নিল রাজ। এক মনে বেলার চুলে তেল দিয়ে যাচ্ছে রাজ। কৌতূহল দমাতে না পারল বেলা। জিজ্ঞেস করলো, রাজ ভাই, আপনি চুলে তেলও দিতে জানেন? এর আগে কাউকে তেল দিয়ে দিয়েছিলেন বুঝি? গম্ভীর কণ্ঠে রাজের জবাব। বেশি কথা আমার মোটেও পছন্দ না বেলা, তাই চুপচাপ বসে থাক। বেলা আর কথা বাড়ালো না। রায়াজ খুব ধীরে ধীরে বেলার চুল জটলা খুলে দিয়ে দুপাশে বিনীন করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেই চলেছে বেলা। সে বিস্ময় চরম পর্যায়ে। বেলার দিকে এক পলক তাকিয়ে রায়াজ নিজের কাজে মন দিল। চুলে ব্রাশ করতে করতে রায়াজ বলল, ব্যাগ নিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়া, আমি আসছি। বেলা মাথা নেড়ে সায় জানিয়ে চলে গেল। বেলাকে বাইকে ওঠার জন্য ইশারা করতে উঠে পড়ল সে। রায়াজ বলল, আমাকে ঠিক মতো ধরে বস, নয়তো পড়ে যাবি। রাজের কথা শেষ হতে তাকে এক প্রকার জড়িয়ে ধরল বেলা। নিঃশ্বাস আটকে আসছে রায়াজের। তার অবাধ্য অনুভূতি নিয়ে এই মেয়ে যা খেলা খেলছে। নিজেকে ধাতস্থ করে বেসামাল অনুভূতিগুলোকে আটকে রায়াজ ধমকে ওঠে বেলাকে। সমস্যা কি বেলা? আমাকে ধরে বসতে বলেছি, জড়িয়ে ধরতে বলিনি স্টুপিড। আমার কাঁধে হাত রেখে বস। রাজের কথা মতো বেলায় তাই করলো। বাইক থামতে বেলা নেমে পড়লো। কয়েক পলক বেলায় মুখের দিক তাকিয়ে রাজ বলল, ভিতরে যা, সাবধানে থাকিস। 4 পিরিয়ড ক্লাস করে ছুটি দিয়ে দিবে। আমি প্রিন্সিপাল স্যারকে বলে দিব। বেলা সাই জানিয়ে চলে যেতে চাইলেই রাজ ডেকে উঠল, আর শোন, আমি এসে নিয়ে যাব। একদম পাকামো করে কোথাও যাওয়ার চেষ্টা করবি না। বেলা মাথা নাড়ল। টিফিন পিরিয়ড। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হামি তুলতে তুলতে বাইরে বেরিয়ে এলো বেলা। গ্রীষ্মের গরমে হাঁসফাঁস অবস্থা তার। তবে সেদিকে বুরুক্ষেপ না করে আশেপাশে চোখ বুলিয়ে কাউকে খুঁজতে ব্যস্ত সে। সেই মুহূর্তে এক প্রকার লাফিয়ে এসে বেলার কাঁধে হাত লাগলো চিঙ্কি। বেলার বেস্ট ফ্রেন্ড জিজ্ঞেস করলো, কি রে বেলা, আমাকে না জানিয়েই চলে যাচ্ছিলি? তা কার সাথে বাসায় যাবি এখন? রাজ ভাই আসবে বলেছে। সঙ্গে সঙ্গে হাবভাব পাল্টে গেল চিঙ্কির। মিটমিটিয়ে হাসতে হাসতে বলল, বলছি কি বেলা, একটু লাইন করিয়ে দে না রায়াজ ভাইয়ার সাথে। যা সুন্দর উনি, একদম রসগোল্লার মতন। ইচ্ছে করে একদম খেয়ে নি। হঠাৎ চুলের টান পড়তেই বিস্মিত এক চিৎকার দিয়ে উঠল চিঙ্কি। জোরে জোরে চুল টানতে টানতে রাগান্বিত স্বরে বেলা বলে উঠল, একদম রায়াজ ভাই সম্পর্কে উল্টা পাল্টা কথা ভাববি না, আর না ওনার দিকে চোখ তুলে তাকাবি, নয়তো তোকে আমি একদম মেরে ফেলবো। দ্বিগুণ ঝাঁঝালো কণ্ঠে চিঙ্কি বলল, তোর এতে সমস্যা কোথায়? রায়াজ ভাই কি তোর প্রেমিক লাগে, নাকি উনি তোকে ভালোবাসে যে কোনো মেয়ে তাকে পছন্দ করলেই তুই এমন করস? দমে গেল বেলা। ছেড়ে দিল চুল। টু শব্দ না করে এগোতে লাগলো সামনের দিকে। পিছন ফিরে চিঙ্কিকে বলল, রাগ করিস না, আর সন্ধ্যায় রেডি হয়ে চলে আসিস জান। মুখ ভেঙচি কাটলো চিঙ্কি। মৃদু হাসলো বেলা। পা চালো আবার সামনের দিকে। বেশ কিছু দূর দূরে দর্শন হল রায়াজের। সেদিকে এগোলো সে। বেলাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সামনের দিকে তাকিয়ে এগিয়ে এলো সে। রায়াজকে এগিয়ে আসতে দেখে পা জোড়া থামিয়ে দিল বেলা। দাঁড়িয়ে রইল এক জায়গায় এক ভঙ্গিতে। কয়েক পলক বেলার মুখের দিক তাকিয়ে রইল।
এতবার পকেট থেকে রুমাল বের করে ঘাম ভিজে যাওয়া মুখ মুছে দিল বেলার। মূর্তি না দাঁড়িয়ে রইল বেলা। রাজ জিজ্ঞেস করলো, খুব গরম লাগছে কি? মাথা নাড়লো বেলা। রাজ বলল, চল তো। বেলার এক হাত নিজের মুঠো ও পুরে নিয়ে সামনের দিকে এগোতে লাগলো রাজ। স্কুল গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। সামনে এগিয়ে হাঁক ছেড়ে ডাকতে লাগলো। অবাক হলো বেলা, বলে উঠলো, রিক্সা ডাকছেন কেন রাজ ভাই? ওই তো আপনার বাইক দেখা যাচ্ছে, তাহলে রিক্সা কেন? না গরম লাগছে তাই। তাপ গরম লাগছে দেখে বাইক রেখে রিক্সা দিয়ে যেতে হবে? এ আবার কোন দেশের নিয়ম? তাপমাত্রা জানিস আজকের 34 ডিগ্রি সেলসিয়াস। রোদের তেজ দেখেছিস? বাইকে বসলে রোদ লাগবে তোর, বাসায় যেতে যেতে অসুস্থ হয়ে পড়বি। আরো বেশি অবাক হলো বেলা। কখনো কখনো হয়তো অতি বুদ্ধিমান মানুষগুলোর বোকা বোকা কথা বলে, এমন কথা জীবনেও শোনেনি সে। বাইকে গেলে নাকি রোদ লাগবে, রিক্সায় গেলে নাকি লাগবে না। জিজ্ঞেস করলো, তাহলে আপনার বাইকের কি হবে? কয়েক পলক বেলায় ঘামাত্ম মুখটার দিকে তাকিয়ে রাজ জবাব দিল, কাউকে পাঠিয়ে দিব, এসে নিয়ে যাবে। একটা রিক্সা ডেকে তাতে বেলাকে নিয়ে উঠে বসলো রাজ। বলে উঠলো, রিক্সায় হুডটা উঠিয়ে দিন মামা। এবার বিষয়টা বেলার বোধগম্য হলো। বেলার কাছে বেশ আনন্দ অনুভব হলো চিত্তপত্রে। রায়েস ভাই তার কতই না খেয়াল রাখে। তার নিজেরই রায়েসকে দেখলে কেমন একটা লাগে। বুকের ভেতর কেমন টুকপুক টুকপুক করে, পেটের মধ্যে কেমন সুশ্রী লাগে। তবে তারও বেশ লাগে রায়েস ভাইয়ের পাশে বসে থাকতে। আনমনে এসব ভাবতে ভাবতে রায়েসের কাঁধে মাথা এলিয়ে দিল বেলা। চমকিত বেলার মুখ পানে তাকিয়ে রায়েস গম্ভীর কণ্ঠে শুধালো, কি সমস্যা? সোজা হয়ে বস। সম্মিত ফিরল বেলার। সতত তাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব নিয়ে বসলো। রিক্সা চলতে লাগলো আপন মনে। কিয়ৎকাল বাদ ফেরত রাজের কণ্ঠস্বর কর্ণপাত হতে সেদিকে তাকালো সে। তোর কি কোথাও কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? গরম কি খুব বেশি লাগছে? এদিকে আই দেখি। বেলার মুখ খুলে কিছু বলতে নিবে তার পূর্ণ রায়াজ তার মাথাটা নিজের কাঁধে রাখলো। বলল, খারাপ লাগলে এভাবে কিছুক্ষণ থাক। বেলা আর কিছু বলল না। তারও বেশ ভালোই লাগছে এইভাবে থাকতে। কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে, কিন্তু কেন যে ইচ্ছা তার আজও অজানা। তবে সে এটা জানে রাজ ভাইয়ের সব কিছু তার বেশ ভালো লাগে। সে যাই করুক না কেন, কেবল বকলে একটু কষ্ট লাগে তাতে কি। রাজ ভাই তো তাকে বেশ আদরও করে। চোখ বুজে নিল বেলা। সময়টা বেশ লাগছে তার কাছে। এই কাঠ ফাটার গরমের মধ্যে হঠাৎ নিজের আশেপাশে মৃদু বাতাসের আভাস অনুভব করে চমকিত চোখ মেলল বেলা। দেখতে পেল রাজ নিজের উষ্ঠদরের সাহায্যে তাকে বাতাস দিচ্ছে। নিজের উষ্ঠর দ্বারা পরপর ফু দিয়ে চলেছে তার মুখমণ্ডলে। সত্য নিজের মাথা রাজের কাঁধ থেকে উঠিয়ে নিল বেলা। রাজকে নিজের এত বেশি কাছে দেখে তাই কেমন জানি ফিল হচ্ছে। সত্যপরে একটা শুকনো ঢোক গিলল বেলা। পুনরায় বেলায় মাথা নিজের কাঁধে রেখে রাজভারী কণ্ঠে রাজ বলল, এত নড়াচড়া না করে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাক। রিক্সা এসে থামলো রওশন বাড়ির গেটে। দ্রুত নেমে পড়লো বেলা। দূরে তাদের সকল কাজিনদের দেখা যাচ্ছে, সেদিকে দৌড় লাগালো সে। সেদিকে তাকিয়ে ললাট কুকচে নিল রাজ। ধমকে উঠল, আস্তে যা, পরে যাবে কিন্তু। যার যা জামা কাপড় আর প্রয়োজনীয় সকল সামগ্রী গুছিয়ে সকলে ব্যাগ ভরে নিল। এখন বাড়ির সকল মেয়েরা পার্লারে যাবে সাজতে। তোড়জোড় চলছে সমান তালে। বাড়ির বড়রা ব্যস্ত বিয়ের কাজে। ফুরসত নেই কারোর। সবার আগে ব্যাগপত্র গুছিয়ে ছুটল বেলা। বাগানের ডেকোরেশনের কাজ দেখছিল রাজ। বেলাকে ব্যাগপত্র নিয়ে সবার আগে কোথাও ছুটতে দেখে ভুরু কুকচে নিল সে। হাঁক ছাড়লো, এই বেলা কোথায় যাচ্ছিস? এদিকে আয়। এত ব্যাকপ্যাক নিয়ে যাচ্ছিস কোথায়? কাচুমাচু করে বেলা কিছু বলবে তার পূর্বে অর্পিতা বলল, কেন তুই জানিস না আজকে আমার মেহেন্দি অনুষ্ঠান, সবাই পার্লারে সাজতে যাচ্ছি। কপাল কুকচে নিল রাজ। বলল, পার্লারে যাওয়ার দরকার কি? আমাকে বলতি, মেকআপ আর্টিস্টদের ফোন করে দিতাম, তারা বাড়িতে এসে সাজিয়ে দিত। জি না, পার্লারে গিয়ে সাজা আর বাড়িতে বসে সাজা অনেক পার্থক্য, বুঝেছিস? পার্লার থেকে সাজার পর আমি যখন বাড়ির পথে আসব তখন মানুষ আমাকে ঘুরে ঘুরে দেখবে আর বলবে এই একটা বউ না? তখন কি মজা হবে বল? আপনা আপনি ভুরু কুকচে গেল রায়াজের। মহিলা মানুষ মানেই ভেজাল। তাই আর মাথা ঘামালো না সে। নিজের কাজে মনোনিবেশ করলো। পর মুহূর্তে বেলার কথা মাথায় আসতে পাশ ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? পুনরায় বেলার পূর্বে অর্পিতা বলল, বারে ও বুঝি সাজবে না? রাজভারী কণ্ঠে রায়াজের উত্তর, না,
অবাক হলো সবাই। অর্পিতা জিজ্ঞেস করলো, কিন্তু কেন? আমরা সবাই তো সাজছি। সবাই যা খুশি কর, ও করতে পারবে না। ভুরু কুকচে নিল অর্পিতা, বলে উঠল। কেন করতে পারবে না? চোখ মুখ শক্ত করে উত্তর দিল, আমি বলেছি তাই, তোরা চলে যা, ও যাবে না। কথাটা বলে বেলাকে হিহি নিয়ে টানতে টানতে ভিতরে নিয়ে যেতে লাগলো রাজ। অবাক চিত্তে সেই দিকে তাকিয়ে রইল সকলে। অর্পিতা লম্বা করে শ্বাস ত্যাগ করলো। তার ভাই একবার যখন না করেছে তখন সূর্য পশ্চিম থেকে উঠলেও তার কথার কোনো পরিবর্তন হবে না। তাই সে কাল বিলম্ব না করে বাকিদের নিয়ে ছুটলো পার্লারের উদ্দেশ্যে। বেলা যেন এবার কেঁদে দেবে। নিজের কণ্ঠন্ত বহু কষ্টে আটকে রায়াজকে জিজ্ঞেস করে উঠল, আমাকে কেন যেতে দিলেন না রাজ ভাই? সবাই কত সুন্দর করে পার্লার থেকে সেজে আসবে, সবাইকে খুব সুন্দর লাগবে। আমি কেন সাজতে পারবো না? এখন আমাকে আর সুন্দর লাগবে না। থমকে গেল রায়াজের কদম। পিছন ফিরে বেলা দুই গালে আলতো করে স্পর্শ করলো। চোখ বুজে নিল বেলা। রাজ ভাই তাকে স্পর্শ করলে তার গা কেমন শিরশির করে, তবে খারাপ লাগে না, বেশ লাগে। আচমকা পুরুষালী গম্ভীর কণ্ঠে সম্পিত ফিরে এলো বেলার। তুই কি জানিস, আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীর দ্বিতীয়টি তুই। কথাটা শুনে বেশ খুশি মনে হলো বেলার। পরমুহূর্তে আবার অস্থির হয়ে পড়ল সে। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তাহলে প্রথম নারীটি কে রাজ ভাই? বিরক্ত হলো রাজ। এই মেয়ে খালি উল্টোপাল্টা চিন্তা ভাবনা আর অদ্ভুত প্রশ্ন। রাজকে চুপ থাকতে দেখে আরো বেশি অস্থির হয়ে বেলা বারংবার জিজ্ঞাসা করতে লাগে, বলুন না, কে সে প্রথম নারী? আমি কি তাকে চিনি? আপনি কি কাউকে ভালোবাসেন রাজ ভাই? আপনার প্রেমিকা আছে? আর বলতে পারলো না। নিমেষে গলা ভেঙে আসছে বেলার। আপনা আপনি গাল বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রু। সেদিকে কয়েক পলক তাকিয়ে বেলাকে নিজের কাছে টেনে নিল রাজ। বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই এখনো অনেক ছোটবেলা, এত বেশি আবেগ অনুভূতি তোর জন্য ভালো না। বেলাকে সোজা করে দাঁড় করিয়ে পুনরায় বলল, আমার সাথে চল। অবাক হলো বেলা, জিজ্ঞেস করলো, কোথায়? জবাব দিল না রাজ। বেলার এক হাত নিজের হাতের মুঠো পুরে এগিয়ে যেতে লাগলো নিজের রুমের দিকে। রুমে প্রবেশ করে হাত ছেড়ে দিল, এগিয়ে গেল আলমারির দিকে। বিশাল আকারের একটা প্যাকেট ধরিয়ে দিল বেলার হাতে। অবাক চিত্তে বেলা জিজ্ঞেস করে উঠল, এটা কি রাজ ভাই? রাজের গম্ভীর কণ্ঠ, নিজে গিয়ে দেখে নে, আর যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর ভুলেও সাজার চেষ্টা করবি না। সাজলে সমস্যা কোথায়? সবাই কি সুন্দর পার্লার থেকে সেজে আসবে, আর আমি পুঁটি মাছের মতো ফ্যাকাশে হয়ে থাকবো? গম্ভীর কণ্ঠে রাজের জবাব, সাজলে তোকে ভূতের মতো লাগবে, তাই তো না করছি। সাজ ছাড়াই তোকে বেশি ভালো লাগে। এবার যেন খুশি হলো বেলা। চাপলা কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি? রাজ মাথা নাড়ল। পর মুহূর্তে পকেট থেকে একটা বক্স বের করে রাজ হাঁটু গেড়ে বসে বেলার সম্মুখে বক্সের ভেতর থেকে বের করলো একজোড়া নূপুর। বেলার এক পা নিজের পায়ের ওপর রেখে নূপুর জোড়া এক এক করে দু পায়ে পরিয়ে দিল। অতি সদর্পণে এ বেলা বা পায়ে নিজে উষ্ঠদয় সিক্ত স্পর্শ এঁকে দিল রাজ। চমকিত রাজের দিকে তাকালো বেলা। সতত উঠে দাঁড়ালো সে। পিছুমুখী হয়ে দাঁড়িয়ে রাজবাড়ি কণ্ঠে বলল, নিজের রুমে যা এবার। বেলা আর কিছু না বলে নিজের রুমের দিকে ছুটলো। হাঁপ ছেড়ে বাঁচলো যেন রাজ। এই অবুঝ মেয়েটা আর কবে বুঝবে তাকে কে জানে। এমনিতেও এই মেয়েকে দেখলে চোখ ঝলসে যায় তার, পেশামাল হয়ে পড়ে সে। তার ওপর এই মেয়ে যদি সেজে গুজে তার আশেপাশে ঘুরঘুর করে তাহলে আর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না সে। তাছাড়া নিজেকে নিয়ে কত টেনশন তার ওপর যদি অন্য কারোর নজর পড়ে বেলার ওপর, তাহলে নিজের কপাল পুড়বে। নিজের ভালো পাগলও বোঝে। চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের কাজের দিকে ছুটলো রাজ। বোনের বিয়ে, সকল কাজ তাকে দেখতে হবে। বাড়ির একমাত্র ছেলে সে। নিজের রুমে বসে প্যাকেটের ভেতরে সকল জিনিস এক এক করে বের করে দেখছে বেলা। প্রথমে লাল রঙের বেশ সুন্দর একটা শাড়ি বের করলো সে। শাড়ির সাথে ম্যাচিং করে রয়েছে দু মুঠো কাচের চুড়ি। চোখ চকচক করে উঠলো বেলার। রাজভাই কত সুন্দর সুন্দর জিনিস উপহার দিয়েছে তাকে। আজকে মেহেন্দিতে সে এই শাড়িটা পরবে। তৎক্ষণাৎ তার রুমে প্রবেশ করলো রুমি রওশন। মেয়েকে আগের ন্যায় অগুছলো দেখে ঝাঁকিয়ে উঠল, কি ব্যাপার, এখনো তৈরি হোসনি কেন? তুমি তৈরি করে দাও মা। কিরে, সবাই তো মনে হয় পার্লারে গেল, তুই গেলি না কেন? নিচু কণ্ঠে বেলার জবাব, এমনি যাইনি মা, আমার হাতে তৈরি হতে ইচ্ছে করছিল তাই। যেন খুশি হলেন রুমি রওশন। এগিয়ে এলেন মেয়ের দিকে, বলে উঠলেন, চল তাহলে তোকে তৈরি করিয়ে দিচ্ছি। ওই দেখ 5:30 বেজে গেছে এরই মধ্যে।
রুমি রওশন নিজের সাথে নিয়ে আসা ব্যাগ থেকে এক এক করে সকল জিনিসপত্র বের করতে লাগলো। সেদিকে তাকিয়ে বেলায় মনে পড়ে গেল আজকের থিম তো গাঢ় সবুজ রঙের শাড়ি, সকলেই তাই পরবে। মন খারাপ হলো বেলার। রাজ ভাইয়ের দেওয়া শাড়িটা পরতে পারবে না এই ভেবে। সকলে গ্রাম্য স্টাইলে শাড়ি পরবে, তাই সেও মাকে বলে সেই রকম শাড়ি পরিয়ে দিতে। রুমি রওশন মেয়ের কথা মতো তাকে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরা শেষ, বেনিতে এমনিতে নিয়ে বসলো। বেলা জিজ্ঞেস করলো, এখানে আনলে যে কি করবে মা? তোকে একটু সাজিয়ে দিই। আজকে উঠলো বেলা, বলে উঠলো, না মা, আমি সাজবো না। ভুরুকুটি করে রুমি রওশন জিজ্ঞেস করলো, কেন সাজবি না শুনি? নোকের সাহায্যে মেজে খুটখুট করতে বেলার জবাব দিল। এমনি মা, ইচ্ছে করছে না। রেগে গেলেন রুমি রওশন, বলে উঠলেন, একদম বুড়া মহিলাদের মতো কথা বলবি না। না সাজলে কেমন পোনা মাছের মতো দেখতে লাগবে বলতো। এদিকে আয়, আমি যতটুকু পারি সাজিয়ে দিচ্ছি তোকে। আয়না নিজেকে দেখে চমকালো বেলা। তাকে বেশ লাগছে। মা তাকে কেবল হালকা মেকআপ করে ঠোঁটে লাল লিপস্টিক আর আইলাইনার দিয়ে দিয়েছে, আর কানে দুটো টানা ঝুমকো যা সবাই পরে, গলা খালি, হাতে রেশমি চুড়ি। মেয়েকে সাজিয়ে দিয়ে নিজের কাজে ছুটলো রুমি রওশন। মন খারাপ করে খাটের এক কোণে বসে পড়লো বেলা। রাজ ভাইয়ের দেওয়া কিছুই পড়তে পারলো না সে, কেবল নুপুরজোড়া ছাড়া। হই হুল্লো পড়ে গেছে রওশন বাড়িতে। একটু পরে মেহেন্দির অনুষ্ঠান হবে। পার্লার থেকে সেজে গুজে বাড়ির সকলে মেয়েরা এসে পড়েছে। ঘরে মেহেন্দি অনুষ্ঠান, হই হই করে উঠলো মেয়েরা। মেহেন্দি পড়া শুরু হলো বলে অনুষ্ঠানটা কেবল মেয়েদের, এখানে ছেলেদের কোনো কাজ নেই, তাই ছেলেগুলো নিজেদের মতো ও করে অন্যথা এনজয় করছে। অর্পিতার পাশে বসে জুড়ে আলাপে মেতেছে বেলা। হঠাৎ বাড়ির কাছে মেয়ে জুতি এসে বলল, বেলা আপা আপনারে ছাদে যাইতে কইছে। কি? তো আর দিতে পারলো না জুথি। তার পূর্বে ডাক পড়লো তার, সেদিকে ছুটলো সে। ললাট কুকছে ছাদের দিকে এগোতে লাগলো বেলা। সিঁড়ি বেয়ে ছাদের দিকে দেখতেই হঠাৎ কোনো ছায়ামূর্তি বেলাকে নিজের সঙ্গে চেপে ধরলো। আটকে উঠলো সে, চিৎকার দিতে হবে তৎক্ষণাৎ। কর্ণগোচর হলো মাদক মিশ্রিত পুরুষালী হাসকি কণ্ঠস্বর। আর কত পোড়াবি আমার? প্রণয় দহনে পড়তে পড়তে আমি শেষ। আর কত মারবি আমাকে? বুঝলো এতে রাজ। কেঁপে উঠলো সর্বাঙ্গ। কম্পরত স্বরে বেলা শুধালো, আমি আবার কি করলাম? অনেক কিছুই। সাজতে মানা করেছিলাম না? তারপরও সেজেছিস কেন? আর ঠোঁটে লাল রঙা লিপস্টিক পরার সাহস পেলি কোথায়? বলেই নিজের বৃদ্ধ আঙুলের সাহায্যে বেলা উষ্ট হতে লিপস্টিকটুকু মুছে দিল রাজ। কম্পনান্ত যেন বেড়ে গেল আরো কয়েক গুণ। রাজের নজর এখনো বেলা উষ্টেদার দিকে। সেদিকে স্ত্রী রেখে উদ্মত কোমরে হাত রেখে নিজে খুব সন্ধিকণে নিয়ে এলো বেলাকে। মুখ নামিয়ে আনলো বেলা উষ্ঠদয়ের খুব কাছাকাছি। আবেশে চোখ বুজে নিল বেলা। বেলার ললাতে নিজের উষ্ঠ ও সিদ্ধ স্পর্শ এঁকে দিল রাজ। তখনও চোখ বন্ধ বেলার। বেশ খানিক সময় আবহিত হওয়ার পর যখন নিজের উষ্ঠে কোনো স্পর্শ না পেয়ে তখন আলগোছে চোখ মেলল বেলা। দেখতে পেল তার থেকে ঠিক কয়েক ইঞ্চি দূরে এরিংয়ে হেলান দিয়ে পাঞ্জাবির পকেটে হাত গুজে দাঁড়িয়ে রয়েছে রাজ। দৃষ্টি তার বেলাতে স্থির। চোখ খুলতে বেলার উদ্দেশ্যে রাজ বলে উঠল, এই ছোট বয়সে এসব উল্টোপাল্টা চিন্তা ভাবনা নিয়ে ঘুরিস কিভাবে? এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, এখনো অনেক ছোট তুই। এতপর বেলায় খুব স্বাধীন এসে কিঞ্চিত ঝুঁকলো বেলার দিকে। পুনরায় উন্মুক্ত কোমরে নিজের শক্তপোক্ত হাত চেপে ধরে টেনে নিল নিজের আরো কাছে। বলে উঠল, তুই যেটার কথা ভেবেছিলি তার সময় এখন নয়, আরো পরে। কথাটা বলে বেলার ডান গালে সংস্পর্শে এঁকে দিল একটা চুমু। আপনা আপনি চোখ বড় হয়ে গেল বেলার। চলছে সমান তালে মেহেন্দি পরা। হই হুল্লো পুরো দমে। এক পাশে অর্পিতাকে মেহেন্দি পড়াচ্ছে একজন, অপর পাশে কিনারায় নিজে মেহেন্দি নিজেই পড়ছে। সে সময় হাঁপাতে হাঁপাতে নিচে এলো বেলা। দৌড়ে আসার ফলে খুব বিশ্বস্ত দেখাচ্ছে বেলাকে। চোখ মুখ কেমন লাল হয়ে গেছে। সেদিকে তাকিয়ে সকলে অবাক। বেলাকে নিজের কাছে ডাকলো অর্পিতা। কম্পিত পায়ে এগিয়ে গেল সেদিকে। এক টানে নিজের পাশে বসিয়ে অর্পিতা জিজ্ঞেস করলো, কে রে, ছাদে কে ডেকেছিল তোকে? মৃদু আওয়াজ তুলে বেলা বলল, ভাই। এবার সুর টেনে অর্পিতা বলতে লাগলো, ওহো, আমার ভাই কিন্তু সেই রোমান্টিক। বল, তা কি করলো? অবাক নয়নে তাকিয়ে বেলা জিজ্ঞেস করে উঠল, কি আবার করবে? ভুরুক্ষেপহীন ভঙ্গিতে অর্পিতা জিজ্ঞেস করলো, তাই কিছুই করেনি? কম্পরন্ত কণ্ঠে বেলা উত্তর, কি আবার করবে? আচ্ছা ছাড় এসব, তোদের পার্সোনাল কথা তোদের মধ্যে থাক। ওই দেখ তোর সতীন।
আঙুল দিয়ে ইশারা করে বলল। বিস্মিত কণ্ঠে বেলা জিজ্ঞেস করলো। সতীন মানে কে? মৃদু কেশে নিজের গলা পরিষ্কার করলো অর্পিতা। হামি তুলতে তুলতে বলে উঠল। ওই আর কি, রায়াজ ভাইয়ের প্রেমে দিওয়ানি। এবার কিছুটা নড়ে চড়ে বসলো যেন বেলা। কৌতূহলবশত কণ্ঠে জিজ্ঞেস করে উঠল। কে এই মেয়ে? চিনলাম না তো। কি আর হবে, আমার ছোট খালামুনির মেয়ে পায়েল। পায়েল আপু? চেনাই যাচ্ছে না, কত সুন্দর হয়ে গেছে আগের থেকে। সেটাই তো কথা। এখন রায়াজ ভাই যদি পায়েলের প্রেমে পড়ে যায় বেশ হবে বল। পায়েলকে কিন্তু আমার বেশ ভালো লাগে, মায়েরও খুব পছন্দ। কথাটা বলে বেলাকে কোনো দিয়ে গুতা মারতে লাগলো অর্পিতা। আর আতঙ্ক এক ভয়ানক রেশ কেটে গেল বেলার চিত্তে পথে। রাজ ভাই যদি সত্যি সত্যি পায়েল আপুকে পছন্দ করে ফেলে তাহলে কি হবে? তিত্তির করে ঘামতে লাগলো বেলা। বুড়ো কুকছে অর্পিতা জিজ্ঞেস করলো। কি রে, কি হয়েছে তোর? হঠাৎ এমন ঘামছিস কেন? দুদিকে মাথা নাড়লো বেলা, যার অর্থ কিছুই হয়নি। অর্পিতা একজন আর্টিস্টকে বলল বেলার শ্বাস ঠিক করে দিতে। সঙ্গীত চিত্তে বেলা নাকচ করলো, কিন্তু কে শুনে কার কথা? অবশেষে বাধ্য হয়ে শ্বাস ঠিক করতে গেল বেলা। মেয়েটির শ্বাস ঠিক করার কথা বলে বেশ মেকআপ লাগিয়ে দিয়েছে। তপ্ত শ্বাস ত্যাগ করলো বেলা। রাজভাই নিশ্চয় তাকে এবার আচ্ছা মতো বকা দেবে। বরপক্ষের মেয়েরা আজ মেহেন্দি অনুষ্ঠান উপলক্ষে এখানে অংশগ্রহণ করবে বলে সেই তোড়জোড় চলছে রওশন বাড়িতে। আয়োজনে কমতি নেই বিন্দু মাত্র। গেটের সামনে অনড় গাড়ি আগমন দেখে সেদিকে ছুটল সকলেই। তবে মেহমানদের দেখে খুশি হওয়ার বদলে অবাক হলো বেশি। মেয়েদের অনুষ্ঠান হওয়ার সুবাদে কেবল মেয়েদের আনাগোনাই মুখ্য, কিন্তু হঠাৎ বেশ কিছু ছেলেদের আহ্বানে অবাক হয় স্বাভাবিক বিষয়। পর মুহূর্তে অবাকে রেশ কাটিয়ে মেহমানদের সাদরের সঙ্গে ভেতরে নিয়ে আনলো সকলেই। মেহমানদের খাবার দেওয়া হলো। খাবার দাওয়ার শেষ হয়ে সকলে অনুষ্ঠান অংশগ্রহণ করলো। তবে বিস্মিতকর অবস্থায় পড়ে গেল মেয়েরা। অনুষ্ঠান হওয়ার কথা ছিল কেবল মেয়েদের, এই মাঝে ছেলেদের দেখে সকলে হাসপাস অবস্থা। অনেকক্ষণ যাবৎ রাজকে কোথাও দেখতে না পেয়ে তার খোঁজে বাগানের দিকে এলো বেলা। আঁখি ঘুরিয়ে খুঁজতে লাগলো চারিদিকে। নিজের ভাবনার মাঝে হঠাৎই কোনো পুরুষালী কর্ণপাত হতে চমকে উঠল। পাশ ফিরে তাকিয়ে দেখতে পেল একজন সুদর্শন যুবককে। নিজের দিকে ফিরতেই যুবকটি বেলার উদ্দেশ্যে বলে উঠল। এক্সকিউজ মি, can I talk with you for some time? Actually, I feel so bored. জি বলুন, কি বলবেন? ও আচ্ছা। Nothing so special. এমনি একটু কথা বলতে এসেছিলাম। এই যা। ও আচ্ছা। জি, আমি রুশান। আপনি? রুবাইয়াত বেলা। বেশ সুন্দর, ঠিক আপনার চেহারার মতো। চমকিত ছেলেটির দিকে তাকালো বেলা, জিজ্ঞেস করলো, কি মানে? নাথিং। বাই দ্য ওয়ে, আপনাকে কিন্তু শাড়িতে বেশ লাগছে। কিছু বলতে নিবে তার পূর্বে ঝড়ের গতিতে রাজ এসে বেলাকে টেনে হিসে কোথাও নিয়ে যেতে লাগলো। শঙ্কিত চিত্তে বেলা বলল, হাতে আমার খুব লাগছে রাজ ভাই, ছাড়ুন না প্লিজ। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হেলদুল নেই কোনো রাজের। পূর্বের ন্যায় টানতে টানতে বেলাকে নিজের রুমে নিয়ে আসে রাজ। ধাক্কা মারে ফোরে এক প্রকার। ফলস্বরূপ হাতে পায়ে কিছুটা ব্যথা অনুভব করে বেলা। অশ্রুসিদ্ধে নয়নে রাজের মুখপানে দৃষ্টিপাত করে সে। রক্তের ন্যায় লাল চোখ দুটো দেখে অন্তরাত্মা কেঁপে উঠল যেন বেলা। রক্তিম চোখে তাকিয়ে বড় বড় কদম ফেলে বেলার দিকে এগিয়ে এলো রাজ। শক্তপোক্ত পুরুষালী হাত এর সাহায্যে এক টানে নিচ থেকে উঠে দাঁড় করালো তাকে। হুঙ্কার ছাড়লো, কোন সাহসে ওই ছেলের সাথে কথা বলতে গেছিলি? বলছি, এত সাহস এলো কোথা থেকে? ভয়ে বারংবার কেঁপে কেঁপে উঠতে লাগলো বেলা। রাজ পুনরায় হুঙ্কার ছাড়লো, এতবার না করার পরেও আবার সেজেছিস? কথা বলে নিজের পকেট থেকে একটা রুমাল বের করে তার ডাইরেক্ট বেলার মুখে চালন করে দিল। শুকনো রুমালের সাহায্যে সাজগোজ মোছার চেষ্টা করছে মাত্র। এবার এক বিস্মিত চিৎকার দিয়ে উঠল বেলা। কন্দরত কণ্ঠে বলে উঠল, রায়াজ কি করছেন? কি ছাড়ুন বলছি, খুব লাগছে আমার, চামড়াই মনে হয় উঠে যাবে। থমকালো রাজ। টানতে টানতে বেলাকে নিয়ে গেল ওয়াশরুমের ভিতরে। হাতে সাবান দিয়ে তার ডাইরেক্ট বেলার মুখে ঘষে দিল। পুনরায় চিৎকার দিয়ে উঠল বেলা। সেদিকে ভুরুক্ষেপ না করে নিজের কাজ চালিয়ে যেতে লাগলো রাজ। সাজ পুরোপুরি কমপ্লিট হতেই হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো।
নির্জীব চোখে রাজের চোখে তাকিয়ে রইল বেলা। রাজ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার কথা অমান্য করার ফল নিশ্চয়ই পেয়েছিস। আর শাড়ি, এসব শাড়ি পরার কোনো দরকার নেই যা দিয়ে পেট দেখা যায়। তো কথাটা শেষ করে বেলা শাড়ি পেছনে পড়ে যায় রাজ। রাগের বশে টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। আতকে উঠে অসহায় কণ্ঠে বেলা বলল, রায়েশ ভাই প্লিজ, আমি জানতাম না হঠাৎ কোন ছেলে মেহেন্দি ফাংশনে অ্যাটেন্ড করবে। ট্রাস্ট মি। আর আমি কেন সবাই এভাবে শাড়ি পরেছে। কিছুটা শান্ত হয়ে এলো যেন ও রাজ। ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে শান্ত করার চেষ্টা করলো নিজেকে। এক পলক বেলার দিকে তাকিয়ে রাজভারী কণ্ঠে আওড়লো, ওর আর কোনো ফাংশনে অ্যাটেন্ড করার দরকার নেই, এই রুমে বন্দি থাকবি তুই। বলেই গটগট পায়ে রুম থেকে বেরিয়ে বাইরের দরজা লাগিয়ে দিল রাজ। আতঙ্কিত চিত্তে দ্রুত পায়ে এগিয়ে এলো বেলা দরজার কাছে। কড়া নাড়তে নাড়তে জোরে জোরে ডাকতে লাগলো, রাজ ভাই দরজা খুলুন প্লিজ। কোথায় গেলেন আমাকে ফেলে? রাজ ভাই প্লিজ, আমার কি দোষ? আমি ইচ্ছে করে কিছু করিনি, প্লিজ খুলে দিন দরজা। বেশ কয়েকবার হাঁক ছেড়ে পরে যখন কেউ দরজা খুললো না, তখন ক্লান্ত হয়ে বেলা বিছানার দিকে এগিয়ে গেল। আস্তে করে নিজের মাথা এলিয়ে দিয়ে একটা বালিশে চোখের অশ্রু ফেলতে লাগলো নীরবে। রাত 12:45 রুমে প্রবেশ করলো রাজ। কাজের চাপে শ্বাস ফেলাটুকু সময়টুকু পায়নি সে, যার দরুন বেলার বিষয়টা মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। বাড়ির অনেকে বেলার কথা জিজ্ঞেস করেছিল বই কি, সে অন্য কথা বলে কাটিয়ে দিয়েছে। কাজের চাপে সবাই এত খেয়াল করেওনি। বিছানার দিকে তাকাতে অসহায় এক দৃষ্টি এসে হানা দিল ঘুমন্ত পিয়সীর মুখে। সেদিকে ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল সে। উবু হয়ে শুয়েছিল বেলা। সন্তপনে তাকে টেনে সোজা করে বালিশে শুইয়ে দিল। আলগোছে স্পর্শ করল কপাল জোড়া। ইস, কি লাল হয়ে গেছে পুরো মুখমণ্ডল। তার উপর কান্না করে চোখ মুখের একদম ফুলিয়ে ফেলেছে। বেশ মায়া হলো রায়াজের। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু স্বরে ডাকতে লাগলো, বেলা, এই বেলা ওর দেখি কিছু খেয়ে নে। পিটপিট করে চোখ মেলল বেলা। বেশ ক্লান্ত সে, তাই হালকা করে চোখ খুলে উঠে বসলো। পুনরায় খাটের কর্নারে হেলান দিয়ে ঘুমাতে লাগলো। দীর্ঘশ্বাস ত্যাগ করে রাইস চলে গেল খাবার আনতে। খাবার এনে বেলাকে পুনরায় ডাকতে লাগলো, বেলা, বেলা রানী উঠুন, আমার হৃদয়াসিক্ত চন্দ্রমল্লিকা, উঠে পড়। তড়িৎ চোখ মেলল বেলা। ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বললেন? গম্ভীর কণ্ঠে রায় শুধালো, কিছু না, তাড়াতাড়ি ওঠ। ঘুমে ঝুলছে বেলা আর রায়াজই তাকে খাইয়ে দিল। খাবার শেষে প্লেটগুলো নিচে নিয়ে চলে গেল রায়াজ। এসে দেখলো বেলা পুনরায় ঘুমের দেশে তলিয়ে গেছে। মৃদু হাসলো সে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর অতি সদর্পণে বেলাকে কোলে নিয়ে নিল সে। বেলা রুমে প্রবেশ করে তাকে শুইয়ে দিল খাটে। গায়ে চাদরে দিয়ে ঢেকে দিল গলা পর্যন্ত। কিছুটা ঝুঁকে পড়ল সে বেলার দিকে। অতি শীতলতায় সহিত নিজের উষ্ণ স্পর্শ করলো বেলার ললাটে। কিঞ্চিত নড়ে উঠল বেলা। পর মুহূর্তে বেলায় পুরো মুখমণ্ডল চুলে নিজের উষ্ণ ছোট ছোট স্পর্শ দিতে লাগলো রায়াজ। আজানের শব্দে ঘুম ভাঙল বেলার। হামি তুলতে তুলতে উঠে বসলো। আহাম্মক নিজের হাতের দিকে তাকিয়ে চমকে গেল সে। তার হাতে মেহেন্দি দেওয়া, কিন্তু সে তো কাল মেহেন্দি পরতে পারেনি রায়াজ ভাইয়ার জন্য। পরতে মন খারাপ হলো বেলার। মনে পড়ে গেল কালকে সকল ঘটনা সংক্রান্ত। কিন্তু সে তো রায়াজ ভাইয়ের রুমে ছিল, তাহলে এখানে কি করে এলো? আর এই মেহেন্দি দু হাতের সামনে ধরে তার হাতে মেহেন্দি দিল কে? আজ অর্পিতা আপুর গায়ে হলুদ, সেই সুবাদে সকল কাজে ব্যস্ত সবাই। রায়াজের রুমে বসে অর্পিতা রাগে ফুঁসছে। রেগে একবার বলেই উঠল, ভাই, তুই সারা রাত আমাকে বসিয়ে রেখে বেলার হাতে মেহেদি দিয়ে দিয়েছিস। তোর জন্য ঘুম নষ্ট হয়েছে রাতে আমার। এখন তাড়াতাড়ি এর ভর পাই দে। ভুরু কুপচে রায় জিজ্ঞেস করলো, কিসের ভর পাই? আমার ঘুম নষ্ট করার আর বেলার হাতে মেহেদি দিয়ে দেওয়ার টোটাল 2000 টাকা। বের করে এক্ষুনি। সাথে সাথে রাজ পকেট থেকে টাকা বের করে দিলেই অর্পিতার হাতে, আর বলল, এবার বের হও আমার রুম থেকে। মুখ ভেঙচি কেটে অর্পিতা চলে গেল। বিকাল 4টে। বাড়ির বড়রা কাজে ব্যস্ত আর ছোটরা সাজে। আজকে আর কেউ পার্লারে যায়নি। বাড়িতে বিউটিশিয়ান আসবে, তবে রায়াজের কড়া নিষেধাজ্ঞা। বেলা যেন কোনোভাবেই কোনো প্রকার সাজ দিতে না পারে। রায়াজের কড়া নিষেধ সকলেই মাথা পেতে নেয়, কারণ সকলেই জানে তাদের ভাই খুব রাগী। নিজের রুমে বসেছিল বেলা, তখনই জ্যোতির আগমন। দাঁত কেলিয়ে জ্যোতি বেলার উদ্দেশ্যে বলে,
বেলা আপা, রাজ ভাই আপনারে তার রুমে ডাকতেছে। মাথা নেড়ে বেলা রায়াজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়, কারণ সে জানে এখন না গেলে তাকে আরো বেশি ঝামেলা পোহাতে হবে। রুমে প্রবেশ করে কাউকে দেখতে পায় না বেলা। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসে, যার দরুদ বোঝাই যায় রায়াজ ওয়াশরুমে। কিয়ৎকাল বাদ বাইরে বেরিয়ে আসে রায়াজ, বেলার দিকে এক পলক তাকিয়ে আবার আলমারির দিকে চলে যায়। সেখান থেকে একটা প্যাকেট বের করে বেলার হাতে ধরিয়ে দেয়, আদেশ দেওয়ার ভঙ্গিতে বলে, আজকে এই শাড়িটাই পরবি। কালকের মতো পাকামো করে যদি অন্য শাড়ি পরতে যাস তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর হ্যাঁ, অবশ্যই সাজার চেষ্টা করবি না। আর শাড়ি পরার পর যেন শরীরের কোনো অংশ দৃশ্যমান না থাকে। গট ইট? ঠিক ভীতু চোখে তাকিয়ে বেলা দুদিকে মাথা নাড়ায়। আছে, তাহলে যা এবার। বরের বাড়ি থেকে অরম মেহমানের আগমন ঘটেছে। মেহমানদের আপ্যায়নে ব্যস্ত সকলেই। বেলাকে আজ নিজের কাছ থেকে এক চুলো দূরে সরায়নি রায়াজ, বরং বেলার এক হাত নিজের হাতের মুঠো করে নিয়ে প্রতি মুহূর্তে এখানে যাচ্ছে, নিজের সাথে নিয়ে যাচ্ছে তাকে। এ কিনা ক্ষোভের শেষ নেই বেলার। কোনো প্রকার মগজ মস্তি করতে পারছে না সে রায়াজের জন্য। তবুও কিছু বলার নেই তার। রায়াজকে বেশ ভয় পায় কিনা। বেলাকে নিজের কাছে ডাকছিল অর্পিতা, ঠিক সেই সময় জ্যোতি চলে এলো সামনে। কানে কানে কি যেন বলে গেল বেলার। দ্রুত কয়েক কলম ত্যাগ করে নিজের রুমের দিকে এগিয়ে গেল সে। যেদিকে তাকিয়ে বক্ষ হাসি ফুটে উঠল রায়াজের গম্ভীর উষ্ঠ কোনায়। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে ব্যস্ত বেলা। কোথাও দিয়ে নাকি তার শাড়ি নষ্ট হয়ে গেছে সেটাই খুঁজছে। সেই সময় তাকে রুমে আগমন ঘটে রায়াজের। চমকিত সেদিকে তাকিয়ে নিজেকে দ্রুত ঠিক করে নেয় বেলা। বেলাকে নিজের কাছে ডাকে রায়াজ, জিজ্ঞেস করে, অর্পিতকে ডাকছিল কেন জানিস? মাথা নেড়ে বেলা না বোঝায়, যার অর্থ সে জানে না। একটা টান দিয়ে বেলাকে নিজের অতি সন্ধিকর্ষণে নিয়ে আসে রায়াজ। নিজের কপালের দ্বারা সংঘর্ষ করে বেলার বাম কপালে। ফলে রায়াজের গালে লেগে থাকা হলুদ লেগে যায় বেলার গালে। নিজের গালে মৃদু ব্যথা ও অনুভব করে বেলা। গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে থাকার দরুন এক গালটা বেশ চলছে তার। নিজের কাজ শেষে হতেই হেলে দুলে রুম থেকে বেরিয়ে যায় রায়াজ। হলুদের অনুষ্ঠান সমাপ্তিতে সকলে চলে যায় বিশ্রাম করতে। আজ বেশ ধকলে গেছে সকলের ওপর দিয়ে। দেখতে দেখতে অর্পিতারও বিয়ে শেষ হয়ে যায়। মেহমানরা অলরেডি যার যার বাড়িতে চলে গিয়েছে। নিত্য নতুন কাজে সকলে ব্যস্ত হয়ে পড়ে। পড়ার টেবিলে বসে ঝিমোচ্ছে বেলা। তার ঠিক সম্মুখে গোমরা মুখে বসে আছে রায়াজ। আহম্মক বিস্ময়তে এক ধমকে কেঁপে উঠল বেলা। কি সমস্যা বেলা? পড়া রেখে ঘুমাচ্ছিস কেন? কিছুদিন বাদই তোর এসএসসি এক্সাম, আর এখন এসে তুই পড়া টেবিলে ঘুমাচ্ছিস? সত্য লাভ মেরে ঘুমিয়ে দেশ থেকে ফিরে আসে বেলা। মন লাগায় পড়ার দিকে। মার্চে 10 তারিখ বেলা 12:55। দীর্ঘ এক নিঃশ্বাস ত্যাগ করে পরীক্ষা হল থেকে বের হলো বেলা। অবশেষে তার পরীক্ষা শেষ হলো। বাইরে বেরিয়ে দেখতে পেল তীর্য কর্মে অতিষ্ঠ রায়াজ দাঁড়িয়ে তার জন্য। হাসি মুখে সে এগিয়ে গেল সেদিকে। বেলাকে দেখতে ব্যস্ত কণ্ঠে রায়াজ বলল, তাড়াতাড়ি উঠে বস, যা রোদ আজকে, অসুস্থ হয়ে যাবি একদম, তাড়াতাড়ি কর। রায়াজ তাড়া দিতে দ্রুত গাড়িতে উঠে পড়ল বেলা। রায়াজকে খুব শক্ত করে ধরে বসলো সে। বাইক স্টার্ট দিল রায়াজ। জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। কিছু বলার ছিল না রায়াজের। বাড়ির গেট পেরিয়ে বাইক নিয়ে ঢুকে পড়লো ভেতরে রায়াজ। বেলাকে নামিয়ে দিয়ে নিচে চলে গেল কোথাও। রায়াজের চার পানে কয়েক পলক তাকিয়ে থেকে বাড়ির ভেতরে ঢুকে পড়লো বেলা। বাড়ির ভেতরে সকলের একটা প্রশ্ন, পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা কেমন হয়েছে। সকলের প্রশ্নে বাদ চুকিয়ে পোতামুখ নিজে রুমে যায় বেলা। সকলে এত প্রশ্ন উত্তর দিতে দিতে ক্লান্ত সে। আরাম করে বিছানায় গা এলিয়ে দেয়। লম্বা একটা ঘুম দেওয়া দরকার তার। এই কয়েকদিন পরীক্ষার যন্ত্রণায় ঠিক মতো ঘুমাতে দেয়নি তাকে রায়াজ ভাইয়া। রাত 3টা বাজে তাকে ঘুম থেকে তুলে পড়াতে বসিয়েছে। সেই দুঃখের দিনের কথাগুলো মনে পড়তেই আপনা আপনি এই ঘুম এসে ধরা দিল বেলার চোখে। একসময় ঘুমের দেশে তলিয়ে গেল সে। হেলামের শব্দে কোন কোহরে পৌঁছাতে এক লাফ দিয়ে উঠে বসলো বেলা। চোখের পলকে 3 মাস কি করে অতিবাহিত হয়ে গেছে বুঝতেই পারেনি সে। এই তো সেদিন পরীক্ষা দিল সে, আর আজ কিনা রেজাল্ট প্রকাশ পাবে।
দ্রুত ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। মা চাচিরা সকলে মিলে রান্নার কাজ করছে, সেদিকে এগিয়ে গেল সে। সারা বছর যতই শয়তানি করে বেড়াক না কেন, আজকের দিনে অন্তত সকলের কাছে ভালো সাজতে হবে তাকে। পাচ্ছে যদি ফেল করে বসে, ফেল করলে যদি আবার স্কলার সাথে বিয়ে দিয়ে দেয় তাকে, তখন কি হবে তার? সকাল সকাল বেলাকে রান্নাঘরে দেখে চমকালো যেন সকলেই। রুমি রওশন মেয়ের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, রে বেলা, এই সকাল সকাল তুই এখানে কি করছিস? কিছু লাগবে তোর, নাকি ক্ষুধা লেগেছে বলে খেতে এসেছিস? ক্যাবলাকান্তের মতো একটা হাসি দিল বেলা, আমতা আমতা করে বলল, মানে মা তেমন কিছুই নাই এমনি। বলেই নিজের রুমের দিকে দৌড় লাগালো বেলা। সকলে সেদিকে তাকিয়ে অবাক। বেলা 12টা বাজতে হাঁক ছেড়ে বেলাকে ডেকে উঠলো রাজ। রাজে এমন হাঁক ডাকা অন্তরাত্মা কেঁপে উঠলো বেলার, যেন কম্পনন্ত পায়ে ছোট ছোট কদম ফেলে নিচে নেমে আসলো সে। গম্ভীর মুখে বেলার দিকে তাকিয়েছে রাজ। রাজভারী স্বরে বলল, তোর রেজাল্ট বেরিয়েছে? কিছু সময় থামলো, পরে মুহূর্তে বলে উঠলো, 4.38 এসেছে তোর। খুব বেশি ভালো না, আবার খারাপও না। বলে উঠে নিজের রুমে চলে গেল রাজ। বাড়ির সকলের মুখের দিকে একবার তাকালো বেলা। সকলে কেমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অতি সন্তপনে একটা শুকনো ঢোক গিল বেলা। কোনো দিক না তাকিয়ে ছুটলো নিজের রুমের উদ্দেশ্যে। রাতের খাবারে জহির রওশন রাজের উদ্দেশ্যে বলে, কাল ভোরে তোমাকে চট্টগ্রাম যেতে হচ্ছে রায়াজ। হঠাৎ? একজন ক্লায়েন্ট আসছে কাল, আমাদের চট্টগ্রাম ফ্যাক্টরিতে ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি, তাই আমি যেতাম, কিন্তু আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে বেশ কয়েকদিন হলো। খাবার খেতে খেতে রাজ উত্তর দিল, সমস্যা নেই, আমি কাল ভোরেই ফ্লাইটে চলে যাব। চাপলা কণ্ঠে বেলা বলল, রাজ ভাই আসার আগে আমার জন্য কিন্তু বেশ কিছু চকলেট নিয়ে আসবেন, ঠিক আছে? রাজ মাথা নাড়লো। হামি তুলতে তুলতে শোয়া থেকে উঠে বসলো বেলা। ঘড়ির দিক তাকিয়ে দেখলো সকাল 8:30। রেজাল্ট দেওয়ার পর থেকে সকলেই কেন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতো। এতে যতটুকু বুঝলো বেলা, কেউ এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারেনি তার এত ভালো রেজাল্ট হয়েছে। সবাই বোধহয় ধরেই নিয়েছিল সে ফেল করবে, আর সকলেই তাকে ধরে বেঁধে স্কলার সাথে বিয়ে দেবে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে নিচে নামলো সে। কেমন তাড়াচড়া লেগেছে যেন বাড়িতে, সেদিকে তাকে ভুরু কুকছে নিল বেলা। কেউ আসবে নাকি? না, তাকে তো এই বিষয়ে কেউ কিচ্ছু বললো না। সে গিয়ে বড় মাকে জিজ্ঞেস করলো, কি গো বড় মা, কেউ কি আসবে আজকে? রাজিয়া রওশন এই বিষয়ে কিছু বলতে পারলো না তাকে, কেবল এতটুকু বলল, আমরা জানি না রে মা, কি আসবে তোর মা জানে, তাকে গিয়ে জিজ্ঞেস কর, তার কথাই আমরা আয়োজন করছি। বেলা এবার লেগে পড়লো রুমি রওশনের পিছে, ঘুরঘুর করে একই প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো, বলো না মা, কে আসবে? সেই তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি। বিরক্তিতে ভুরু কুকছে রুমি রওশন বলে উঠলো, যাবি এখান থেকে, নাকি দিব কয়েক ঘা পিটে? বলেই খুন্তিতে হাতে নিলেন তিনি। পিটুনি ভয়ে বেলা দিল এক দৌড়। বিকেলবেলা হাতে একটা শাড়ি নিয়ে বেলা রুমে প্রবেশ করলো রুমি রওশন। ট্যাবে গেম খেলতে খেলতে চিপস খাচ্ছিল বেলা। হঠাৎ মাকে নিজের রুমে দেখে বেশ কিছুটা অবাক হয়েছে সে। হাত থেকে ট্যাবটা পাশে রেখে উঠে বসলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কিছু বলবে? ইতস্ত বোধ করতে করতে রুমি রওশন জবাব দিল, হ্যাঁ, আসলে বলছিলাম কি, এই শাড়িটা দ্রুত পরে নে, কিছুক্ষণ পর বাড়িতে মেহমান আসবে। বেশ খুশি হলো বেলা। বাড়িতে মেহমান এলে তাই খুশি লাগে। খুশি মনে জিজ্ঞেস করলো, তাই কখন আসবে? আমি তো শাড়ি পরতে পারি না, তুমিই আমাকে শাড়ি পরিয়ে তৈরি করে দাও মা। শাহজাহানের রুমি রওশন মেয়েকে তৈরি করে দিতে লাগলো। এর মাঝে মেহমান চলে এসেছে। বেলাকে দ্রুত হাতে তৈরি করে রুমি রওশন চলে গেলেন মেহমানদের কাছে। যাওয়ার পূর্বে কেবল বলে গেলেন, একটু পর চিঙ্কি আসছে, আমি যখন ডাকবো ঠিক তখনই নিচে নামবি, এর আগে নিচে নামার দরকার নেই। আর হ্যাঁ, অবশ্যই মাথায় কাপড় দিয়ে তারপর নামবি। চিঙ্কি আসতে মাথায় ঘোমটা দিয়ে তার সাথে নিচে নামলো বেলা। হলরুমে আসতে তার কে টেনে বসিয়ে দিল রুমি রওশন ছোপায়। ভুরু কুকছিল বেলা, এরা কারা? কাউকে তো চেনা লাগছে না তার। রুমি রওশন বেলাকে দেখিয়ে তার পাশে বসে মহিলার উদ্দেশ্যে বলল, বুঝেছিস রেশমি, এই হলো আমার মেয়ে। মহিলাটি মিষ্টি এসে জিজ্ঞেস করলো, নাম কি তোমার মা? রুবাইয়াত বেলা। এবার কোন ক্লাসে তুমি? এসএসসি পরীক্ষা দিয়েছি এবার। মহিলাটি আরো গোটা কয়েক প্রশ্ন করলো বেলাকে। বেলাও তার সকল প্রশ্ন সঠিক উত্তর দিল। কিঞ্চিত কাল বাদ রুমি রওশন বললেন, ও তাহলে উঠুক এখান থেকে, কেমন? ছায় জানিয়ে মহিলাটি
এত পর বেলা হাতে মুঠো কিছু টাকা গুঁজে দিলেন তিনি। অবাক নয়নে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলো বেলা। হচ্ছে কি এসব? কান্নায় ভেঙে পড়লো বেলা। ভেজা কণ্ঠে রুমি রওশনকে বলল, তুমি কি পাগল হয়ে গেলে? কিছুদিন হলো আমি কেবল এসএসসি পরীক্ষা দিয়েছি, এই মাঝে তুমি আমার বিয়ের সম্বন্ধ দেখা শুরু করলে। তার সমস্যা কোথায়? বড় হচ্ছ তুমি, একদিন না একদিন তো বিয়ে করতেই হতো, এখন করলে সমস্যা কি? আমি এখন বিয়ে করতে চাচ্ছি না মা। না করার মতো কোনো কারণ তো দেখছি না। তার উপর ছেলে বড় একজন ডাক্তার, দেখতেও বেশ ভালো। তাহলে সমস্যা ঠিক কোন জায়গা হচ্ছে তোমার? গলা ধরে আসছে বেলায়। কি বলবে সে? মাঝরাতে নিজের মেয়ের বিয়ের কথা শুনে মাথা ঘুরে উঠল রুমি রওশনের। ভাসুরের ছেলেকে নিজের মেয়ের স্বামী হিসেবে মানতে নারাজ রুমি রওশন। কারণ একটাই, সে তার বান্ধবী আলফিয়াকে কথা দিয়ে দিয়েছে মেয়েকে বিয়ে দিলেই তার বান্ধবীর ছেলের সাথেই দেবে। কিন্তু মাঝখানে সে একই কাণ্ড ঘুরিয়ে বসলো বেলা। রাগে বিস্মিত হয়ে তিনি তেড়ে গেলেন বেলার দিকে। শরীরে সর্বশক্তি প্রয়োগ করলে সপাট করে চর মেরে দিলেন গালে। তেতে উঠল জিসান রওশন। স্ত্রীকে দু হাতে জাপটে ধরে আটকালেন, বলে উঠলেন, পাগল হয়ে গেলে রুমি, মারছো কেন তুমি ওকে? ছাড়ো বলছি আমাকে, ওকে আমি আজ মেরেই ফেলবো। তৎক্ষণাৎ বেলাকে নিজে এর বক্ষস্থলে ঠাঁই দিল রায়েশ। শক্ত কণ্ঠে রুমি রওশনের উদ্দেশ্যে বললেন, ছোট মা ভুলে যেও না, সে এখন আমার স্ত্রী, আর তোমার থেকে এখন ওর উপর আমার অধিকার বেশি। তাই নেক্সট টাইম ওর গায়ে কেউ হাত তুলুক, তা আমি মোটেও সহ্য করব না। জহির রওশন ছেলের দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, যা করার করেছো, তাই বলে এই নয় এখনই বেলাকে তোমার হাতে তুলে দেবো আমরা। সবার আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের একটা শক্ত জায়গা তৈরি করো, বেলাকে সুখে রাখার রাস্তা বের করো, তাহলে তুমি বেলাকে পাবে, তার আগে নয়। কোনো মাই তার মেয়েকে বেকার ছেলের হাতে তুলে দিতে চায় না, সেখানে তুমি রাজনীতি করে গুন্ডাদের মতো পুরো এলাকা ঘুরে বেড়াও। নিজের ফ্যামিলি বিজনেস থাকতো সেখানে অ্যাটেন্ড করো না, আগে নিজেকে প্রমাণ করো। ততদিন বেলা আগের মতো এবারের মেয়ে হয়ে থাকবে, তোমার স্ত্রী নয়। আর তুমিও বেলার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। কথাটা বলে তিনি রুমি রওশনের দিকে তাকিয়ে বললেন, বেলাকে ভিতরে নিয়ে যাও, আর বলেও ওর গায়ে একটা ফুলের টোকাও দেওয়ার চেষ্টা করবে না। দোষ কেবল ওর একার নয়, দোষ আমার ছেলেরও। তাই একে কেন শাস্তি পাবে? শাস্তি পেলে দুজনেই পাবে, আর এদের শাস্তি হলো এরা একে অপরের থেকে আলাদা থাকবে। যেদিন রায়েশ প্রমাণ করতে পারবে ও বেলার যোগ্য, সেদিনও বেলাকে নিজের স্ত্রী রূপে পাবে। তার পূর্বে এরা আগের মতো আলাদা আলাদা রুমে থাকবে। পুনরায় বেলা ও রায়েজের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা দুজনে এবার যার যার রুমে যাও, অনেক কিছু তো দেখিয়ে ফেলেছ আমাদের। কথাটা বলে তিনি নিজের রুমের উদ্দেশ্যে চলে গেলেন। রুমি রওশন শক্ত হাতে বেলায় বাহু চেপে ধরে টানতে টানতে নিজের সাথে নিয়ে গেলেন। ছলছল চোখে তখনও বেলা রায়েজের দিকে তাকিয়ে। প্রিয়সীর এমন ব্যথারত দৃষ্টি দেখে অন্তর্করণ হতে ধপ করে উঠল রায়েজের। সেদিকে শক্ত মুখে তাকিয়ে রইল সে। ধাক্কা মেরে বেলাকে রুমের ভেতরে ফেলে রুমি রওশন বাইরে দিয়ে তালা দিয়ে দিলেন। সতর্ক নিজের ট্যাপটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল বেলা। সৌভাগ্যবশত পেয়েও গেল। দ্রুত হাতে সে কল করলো রায়েজের হোয়াটসঅ্যাপ নাম্বারে। বেলা নম্বর থেকে কল আসতে দেখে রিসিভ করলো। কান্না মিশ্রিত কণ্ঠে বেলা বলতে লাগলো, রায়েশ ভাই দেখুন না, মা আমাকে রুমের মধ্যে বন্দি করে রেখে গেছে। বলেই ফুপিয়ে উঠল সে। দীর্ঘশ্বাস ত্যাগ করলো রায়েশ। বলল, কাঁদছিস কেন বোকামে? কাদের কি হলো এখানে? ছোট মা একটু রেগে আছে তো, তাই হয়তো এমন করেছে। চুপ কর, আর কাঁদতে হবে না। আচ্ছা ওয়েট, ভিডিও কল দিচ্ছি, আমার সাথে কথা বলতে থাক। কথাটা বলে রায়েশ বেলাকে ফোনে লাগালো। পরবর্তীতে তারা দুজন কেউ আর ঘুমালো না। সারা রাত জেগে একে অপরের সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিল। ভোরের দিকে রায়েশ বেলার উদ্দেশ্যে বলল, অনেক কথা হয়েছে, এবার চুপচাপ ঘুমাতে যা। সাই জানালো বেলা। তারও বেশ মাথা ধরেছে। অতিরিক্ত কান্না ও সারা রাত জেগে থাকার কারণে এই অবস্থা। ট্যাপটা পাশে রেখে বেলা তলিয়ে গেল ঘুমের দেশে। এক ধ্যানে বেলায় মুখ পানে তাকিয়ে রায়েশ। যতক্ষণ তার চোখ লেগে না যায় ততক্ষণ সে তাকিয়ে রইল প্রিয়সীর ঘুমন্ত মুখের দিকে। ঘড়ি কাটা বেলা 8টা। ঘরে টিক টিক করতে বেলার মেয়ের রুমের দিকে এগিয়ে গেলেন রুমি রওশন। তালা খুলে প্রবেশ করলেন রুমি রওশন। আদরে মেয়ে শুকিয়ে যাওয়ার মুখের দিকে তাকিয়ে থাকলো কয়েক পলক। ডাকতে যেও ডাকতে পারল না, তাই আর না দেখে নিঃশব্দে প্রস্থান করলেন। খাবার টেবিলে উপস্থিত সকলেই, কেবল বেলা আর রায়েশ বাদে। ঠিক তখনই নিচে নেমে এসে টেবিলে বসলো রায়েশ। জহির রওশনের দিকে তাকিয়ে বলল, বাবা, আমি আজ থেকে অফিসে জয়েন করতে চাচ্ছি। খাবার মুখে দিতে দিতে জহির রওশন জবাব দিলেন, তা বেশ তো, যাক, অবশেষে তোমার সুবুদ্ধি হলো।
রুমে প্রবেশ করে বেলাকে ভিডিও কল দিল রাজ। প্রথমবার ফোন রিসিভ হলো না অপর প্রান্ত থেকে, পরবর্তীতে কল করার সাথে সাথে ফোন রিসিভ হলো। বেলার ঘুম যাওয়ানো মুখের দিকে তাকিয়ে রইল রাজ। বেশ স্নিগ্ধ লাগছে তাকে। চোখ জড়িয়ে গেল রাজের, মৃদু কণ্ঠে বলে উঠল, তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খোল, দেখ জুথি তোর জন্য নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মাথা নেড়ে সম্মতি জানিয়ে দরজা খুলতে গেল বেলা। দরজার বাইরে হাতে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে জুথি বেলাকে দেখতে পেয়ে ফিসফিসিয়ে বলে উঠল, বেলা আপা, রাজ ভাই আপনার জন্য নাস্তা পাঠাইছে, তাড়াতাড়ি খাইয়া লন। তুই খেয়েছিস? হ সবাই খাইছি, এখন আপনি খান তাড়াতাড়ি। খাবারটা হাতে নিয়ে বেলার রুমের ভেতর চলে গেল। খাবার নিয়ে বসে পড়লো ট্যাবের সামনে। ওপাশ থেকে তখনও বেলা কার্যকৃতি দেখে চলেছিল রাজ। মৃদু সুরে বলল সে, তাড়াতাড়ি খেয়ে নে, তোকে খাইয়ে এখন আমি অফিসে যাব। অবাক হলো বেলা, জিজ্ঞেস করলো, অফিসে? আপনি অফিসে কেন যাবেন? রাজ উত্তর দিল, আজ তো একটা বউ পালতে তো টাকা দরকার, তাই না? বউকে খাওয়াতে তার সকল চাহিদা পূরণ তো আমাকেই করতে হবে, তাই টাকা কামাই করতে অফিসে যাচ্ছি। চোখ ছলছল করে উঠল বেলার। মানুষটা কতই কষ্ট না করছে তার জন্য। ভেজা কণ্ঠে বেলা বলল, কিন্তু রাজ ভাই, আপনার চোখগুলো তো অনেক লাল লাল দেখাচ্ছে। সারা রাতও তো ঘুমাননি, সকালেও ঘুমিয়েছেন বলে তো মনে হয় না। এই অবস্থায় আবার অফিসে আছেন, নিজের উপর এতটা প্রেসার দেয়া কি খুবই দরকার? কাল থেকে যান। মৃদু হাসলো রাজ, অমায়িক স্বরে বলল, কিন্তু তোকে যে আমার যত শীঘ্রই সম্ভব নিজের করে চাই। পরম মুহূর্তে রাজ আবার বলে উঠল, তবে একটা জিনিস আমার মোটেও হজম হচ্ছে না, তুই এখনো কেন আমাকে ভাই ভাই করছিস? আমি কি তোর ভাই লাগি? লজ্জায় লাল বর্ণ ধারণ করলো বেলার মুখমণ্ডলে। মাথা পতিত করে জবাব দিল, নিচে না। তাহলে এত ভাই ভাই করছিস কেন? কোথাও কি দেখেছিস নিজের স্বামীকে ভাই বলে ডাকতে? স্বরে বেলা জিজ্ঞেস করলো, তাহলে কি বলে ডাকবো? ভাই ছাড়া যা খুশি তাই বলেই ডাক। এই ভাই শুনতে শুনতে আমার কান পচে গেছে। ভাই ডাকটা যেন না শুনতে হয় তার জন্য বিয়ে করে নিলাম। এরপরেও যদি ওই ভাই ডাকিস, এবার অন্তত থাম। স্বামীকে তো মেয়েরা ও গো কি গো বলে ডাকে, আমি কি আপনাকে তাই বলে ডাকবো? ইচ্ছা তার। আমার ভীষণ লজ্জা করবে আপনাকে এগুলো বলে ডাকতে। আর রাজ ভাই? হতাশ হয়ে মাথা চাপলো রাজ। আবারও সেই ভাই? বেলা খাবার শেষ হতে রাজ বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোকে আজকে কলেজে ভর্তি করে দিয়ে আমি অফিসে যাব। বেলায় মাথা নাড়িয়ে নিচে চলে গেল। তৈরি হওয়া শেষ বেলার। একটা টেক্সট করলো রাজের নম্বরে, তারপর দুজন বেরিয়ে পড়লো একসাথে। সদর দরজা দিয়ে বেলাকে রাজের সাথে কোথাও যেতে দেখে হাত শক্ত করে চেপে ধরলেন রুমি রওশন। জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস তুই? আতঙ্ক ছেয়ে গেল বেলায় পুরো মুখমণ্ডলে। ভীতু চোখে সে তাকিয়ে রইল মায়ের দিকে। পাশ থেকে রাজ বলে উঠল, ও আমার সাথে যাচ্ছে ছোট মা, ওকে কলেজে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। কোথাও যাওয়ার দরকার নেই, আজ থেকে পড়ালেখা বন্ধ ওর, ঘরের বাইরে এক পাও রাখবে না। এবার যেন রাগ হলো রাজের, শক্ত কণ্ঠে বলল, ছোট মা, আমি বেশ বুঝতে পারছি তুমি আমার রাগ বেলার উপর ঝাড়ছ, কিন্তু কালকের ঘটনায় বেলার কোনো হাত নেই। আমি ওকে জোর করে কাজী অফিসে নিয়ে বিয়ে করেছি। যা করেছি সব আমি করেছি, ওর তো কোনো দোষ নেই। তাহলে তুমি ওর সাথে কেন এমন করছো? আর তাছাড়া তোমার থেকে এখন ওর উপর আমার অধিকার বেশি। সেই সূত্রে আমি আমার স্ত্রীর পড়ালেখা বন্ধ করে দিব না, চালু রাখবো, তার সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমার। কথাটা বলে একটানে বেলাকে রুমি রওশনের হাত থেকে ছাড়িয়ে নিজের সাথে নিয়ে যেতে লাগলো রাজ। কলেজে ভর্তি করা শেষ হলে বেলাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল রাজ। নিজেই চলে গেল অফিসের উদ্দেশ্যে। আজ থেকে তার কর্মজীবনের নতুন অধ্যায় শুরু। বাড়িতে ঢুকছিল বেলা, হঠাৎ মায়ের ডাকে থেমে যায়। কঠোর কণ্ঠে বেলাকে নিজের কাছে ডাকে রুমি রওশন। ভোতা মুখে সেদিকে এগিয়ে যায় বেলা। মেয়ের উদ্দেশ্যে তিনি বলেন, ভাইয়া কাল রাতে কি বলেছে মনে নেই তোর? রায়াজের থেকে দূরে থাকতে বলেছে না? কাচুমাচু করতে করতে বেলা উত্তর দিল, বড় বাবা যা বলেছে আমরা তো তাই করছি। বড় বাবা বলেছে আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারবো না, কিন্তু আগের মতো থাকতে পারবো, সেটাই তো করছি। কালকের এই ঘটনা যদি না ঘটতো তাহলে তো আমাকে কলেজে রাজে ভর্তি করিয়ে দিতে পারতো। গরম চোখে মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে রুমি রওশন বললেন, খুব বেশি পেকে গেছিস তাই না? অবশ্য পেকে তো গিয়েছিস, তা না হলে কি কাল রাতে এমন একটা কাজ করতে পারতিস? মাথা নিচু করে নিল বেলা। কয়েক পলক মেয়ের দিকে তাকিয়ে তিনি বললেন, যা নিজের ঘরে যা।
কথা না বাড়িয়ে বেলা নিজের রুমে চলে গেল। রুমে এসে বাইরে মুখ গুজে দিল। সবকিছু তার কাছে কেমন রঙিন রঙিন লাগছে। রায়াজ ভাই তার হয়ে গেছে, তা যেন বিশ্বাসই হচ্ছে না বেলার। কেমন ঘোরের মধ্যে আছে সে। রায়াজ ভাই এখন কেবল তার। ভাবতেই তার শিরশির হয়ে উঠল বেলার সর্বাঙ্গ। বালিশে মাথা এলিয়ে দিয়ে কালকের রাতে ঘটনা ভাবতে লাগলো বেলা। কাল রাতে 10টার দিকে বাড়ি ফিরল রায়াজ। ফ্রেশ হয়ে নিচে নামলো খাবার খেতে। রাতের ডিনার টেবিলে সকলে উপস্থিত থাকলে যখন বেলাকে দেখতে পেল না তখন জিজ্ঞেস করলো, বেলা কোথায়? এই প্লেটে খাবার বাড়তে বাড়তে রুমি রওশন উত্তর দিলেন, কোথায় আর হবে, সে নিজের রুমে। রাতে নাকি খাবে না, তাই আর জোর করিনি। রায়াজ আর কিছু বলল না, মনোযোগ দিল নিজের খাবারে। খাবার শেষ করে এক এক করে সকলে যে যার রুমে চলে যায়। সকলে যেতে রায়াজ জুথিকে ডেকে উঠল, এই জুথি একটা প্লেটের মধ্যে কিছু খাবার সাজিয়ে দে তো। রায়াজের কথা মতো খাবার সাজিয়ে দিতে এই প্লেটে হাতে বেলার রুমের দিকে অগ্রসর হলো রায়াজ। বেলার রুমের নিকটবর্তী আসতে শুনতে পেল গুনগুন করে কারোর কান্নার আওয়াজ। কৌতূহল বশত সম্মুখে এগিয়ে গেল সে। শব্দটা ঠিক বেলার রুম থেকেই আসছে। ধক করে উঠল রায়াজের অন্তরাল। ব্যঙ্গ পায়ে রুমে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো সে। বালিশে মুখ গুজে গুনগুন করে কাঁদছে বেলা। বেলাকে ডেকে উঠল রায়াজ। বেলা কি হয়েছে, কাঁদছিস কেন? রায়াজের কর্ণপাত হতেই বেলা এক ছুটে এক প্রকারে হামলে পড়লো তার বুকে। জড়িয়ে ধরে এক মনে কাঁদতে লাগলো। বেলার মাথায় হাত বুলিয়ে দিতে ব্যস্ত কণ্ঠে রায়াজ বলে উঠল, হয়েছে কি বলবি তো নাকি? ছোট মা কি কিছু বলেছে? আমাকে বল। রায়াজকে ছেড়ে দিয়ে নাক টানতে টানতে বেলা উত্তর দিল, মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে রায়াজ ভাই। বলেই কেঁপে উঠলো। কান্নারত অবস্থায় মাথা তুলে তাকালো রায়াজের দিকে। সহসা কেঁপে উঠলো বেলার সর্বাঙ্গ। রক্তিম চোখ, শক্ত চোয়াল। তার দিকে তাকিয়ে রায়াজ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আর তুই কি বলেছিস? এম কঠিন কণ্ঠস্বর কর্ণপাত হতে কিঞ্চিত ভয় পেয়ে গেল বেলা। কম্পিত কণ্ঠে উত্তর দিল, আমি না করেছি মাকে, কিন্তু কিছুতেই মা আমার কথা শুনছে না। আপনি কিছু একটা করুন রাজ ভাই। সহসা নিজের শক্তপোক্ত হাতে দ্বারা বেলার হাত চেপে ধরল রায়াজ। টানতে টানতে তাকে নিচে নিয়ে যেতে লাগলো। ভীতু হলো বেলার চিত্ত। ভয়াত্মক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন রাজ ভাই? উত্তর দিল না রায়াজ। টানতে টানতে বেলাকে সদর দরজার সামনে এনে দাঁড় করালো। ভয়ের মাত্রা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল বেলার। বিতস্ত গ্রস্ত চোখে রায়াজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এত রাতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো প্রতিউত্তর না করে বেলাকে নিয়ে বাইরে বের হয়ে এলো রায়াজ। গ্যারেজ থেকে গাড়ি বের করে বেলাকে ইশারা করে উঠতে বলল। উঠল না বেলা, ঠায় দাঁড়িয়ে রইল। এবার রেগে তাকে ধমক দিয়ে উঠল রায়াজ, সমস্যা কি? উঠছিস না কেন? তাড়াতাড়ি উঠে বস, আরো অনেক কাজ বাকি। অবাক হলো বেলা, জিজ্ঞেস করলো, এত রাতে আপনার আবার কিসের কাজ? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথাও যাব না আমি। রাগে ফেটে পড়লো রায়াজ। টানতে টানতে বেলাকে ধাক্কা মেরে গাড়ির ভেতরে ফেলে দিল। নিজে গিয়ে ড্রাইভিং সিটে দ্রুত বসে গাড়ি স্টার্ট দিল। ছটপট করতে লাগলো বেলা। আতঙ্কিত কণ্ঠে বারংবার জিজ্ঞেস করতে লাগলো, কোথায় নিয়ে যাচ্ছেন রাজ ভাই? প্লিজ গাড়ি থামান, আমার খুব ভয় লাগছে। গাড়ি ড্রাইভ করা থামিয়ে গম্ভীর চোখে একবার বেলার দিকে তাকিয়ে এলো রায়াজ। রাজবাড়ি কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার উপর বিশ্বাস নেই তোর? বিশ্বাস করিস না আমাকে? রায়াজের সেই গভীর চোখের দিকে তাকিয়ে বেলা উত্তর দিল, অনেক বেশি বিশ্বাস করি আমি আপনাকে, নিজের থেকেও বেশি। তাহলে আর একটাও প্রশ্ন না করে চুপচাপ বসে থাক। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে সতর্কর ফোন করলো কাউকে রাজ। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই ভারী কণ্ঠে বলল, রাজবাড়ি কণ্ঠে আমাদের এলাকার কাজী অফিসের ৭০ চাচা আছে না, ওই যে বিয়ে পড়ায়, উনাকে। ওপাশ থেকে কে কি বললো শোনা গেল না। পর মুহূর্তে রাজ আবার বলল, দ্রুত তুলে নিয়ে আয় ওনার কাজী অফিসে। কথাটা শেষ করে মোবাইল পকেটে রেখে আবারও ড্রাইভিং এ মনোযোগ দিল। শঙ্কিত হলো বেলা, চিত্ত জিজ্ঞেস করলো, কাজী অফিসে আমরা কেন যাচ্ছি রাজ ভাই? এবার বেশ রাগ হলো রাজের। এই মেয়েটা খালি হয়তো প্রশ্ন। রাগান্বিত কণ্ঠে জবাব দিল, কেন তুই কি ফিটার খাস? জানিস না মানুষ কি করতে কাজী অফিসে যায়? ভয়ে এবার কেঁদেই দিল বেলা। কন্তরন্ত কণ্ঠে বলল, প্লিজ রাজ ভাই, না এমনটা করবেন না, আমি কোথাও যাব না, আমাকে বাড়ি দিয়ে আসুন। বেলার কথাকে তেমন পাত্তা দিল না রাজ। নিজের মনে ড্রাইভ করতে লাগলো সে। কাজী অফিসের সামনে গাড়ি থামতে বেলা ভিতর থেকে ট্রেনে হিসেবে বের করে আনলো। রাগী স্বরে বেলার উদ্দেশ্যে বলল, চুপচাপ ভিতরে যাবি, কোনো প্রকার সিন ক্রিয়েট করার চেষ্টা করবি না, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউই হবে না। রাজের ধমকানি দমে গেল না বেলা।
পূর্বের ন্যায় থ মেরে দাঁড়িয়ে রইলো আগের জায়গায়। রাগ যেন তিক করে বাড়তে লাগলো রায়াজের। কোনো দিক বিচার না করে বেলাকে এক টানে নিজের কাঁধে তুলে নিল। চিৎকার করে উঠলো বেলা। কাজী অফিসের ভেতরে গিয়ে তৎক্ষণাৎ তাকে নিচে নামিয়ে দিল রায়াজ। টেনে গিয়ে বসলো। সকল ফর্মালিটি শেষ হলে কাজী বেলার উদ্দেশ্যে বললেন, লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া জহির রোশনের একমাত্র পুত্র রায়াজ রোশনের সহিত তোমার বিবাহ ধার্য করা হয়েছে। আপনি যদি এই বিবাহে রাজি থাকেন তাহলে বলুন মা, কবুল। থ মেরে চুপ করে এলো বেলা। টু শব্দ কেউ করলো না। কাজী বেশ কয়েকবার তাড়া দিলেন, তবে এই সকলকে বুড়ো আঙুল দেখিয়ে মুখে কুলু এতে বসে রইল বেলা। ধৈর্যের বাঁধ ভাঙলো এবার রায়াজের। এক টানে বেলাকে দাঁড় করিয়ে হিড় করে টানতে টানতে বাইরে নিয়ে গেল। হুঙ্কার ছাড়লো, সমস্যা কি? মুখে কুলো পেটে রেখেছিস কেন? কণ্ঠরন্ত কণ্ঠে বেলা জবাব দিল, আমি এটা করতে পারবো না রায়াজ ভাই। না। আগের মাত্রা আরো বেড়ে গেল রায়াজের। বাস খাই কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে তুই চাইছিসটা কি? ওই ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? এম ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠল সে। কান্নারত কণ্ঠে এ উত্তর দিল, তাহলে কাজী যখন কবুল বলতে বললো বলিসনি কেন? সমস্যাটা ঠিক কোথায় তোর বলবি আমায়? চুপ করে রইল বেলা, কোনো জবাব দিল না। রাগান্বিত কণ্ঠে এবার রায়েশ বলল, ঠিক আছে, করতে হবে না তোর বিয়ে। যার সাথে ছোট মা তোর বিয়ে ঠিক করেছে তাকে গিয়েই বিয়ে কর। ঠোঁট ভেঙে কেঁদে দিল বেলা। ধোয়াতে জাপটে দিল রায়েশকে। কাঁদতে কাঁদতে উত্তর দিল, না, আমি কিছুতেই ওই ছেলেকে বিয়ে করব না। কয়েক পলকে বেলায় মুখখানি তাকিয়ে শীতার কণ্ঠে রায়েশ বলল, তাহলে আমাকে বিয়ে করে নে। নাখোশ করলো বেলা। শত চেষ্টা করেও কোনোভাবে বেলাকে মানতে পারলো না রায়েশ। রাগে অগ্নিমূর্তি ধারণ করলো সে। চিৎকার করে বলে উঠলো, ঠিক আছে, করতে হবে তাকে বিয়ে। পকেট থেকে একটা সিগারেট বের করে রাইটারের সাহায্যে আগুন ধরিয়ে তা মুখে নিল। রাগের মাথা ফেটে যাচ্ছে তার। সুজয় নামক ছেলেটার দিকে তাকিয়ে রায়েশ বলল, আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে আছে না, কি যেন নাম? তৎক্ষণাৎ ধরে ফেললো সুজয়। উৎসাহিত কণ্ঠে বলে উঠল, সোনিয়া। সোনিয়ার কথা বলছেন ভাই? তাই হবে হয়তো। ভাই, মেয়েটা যা পাগল ছিল আপনার জন্য। সিগারেট কয়েক টান দিয়ে বাতাসে ধোয়া ওড়াতো তো রায়েশ জবাব দিল, হ্যাঁ শুনেছি, মেয়েটা নাকি আমার জন্য খুব পাগল, মরতেও নাকি গিয়েছিল কতবার। বেলার দিকে তাকিয়ে আবার বলল, তাই ভাবছি ওই মেয়েটাকে এখন এই মুহূর্তে বিয়ে করে নিব। বিশেষজ্ঞদের কথা মতে যাকে তুমি ভালোবাসো তাকে জীবনসঙ্গী হিসেবে না বেছে যে তোমাকে ভালোবাসে তাকে জীবনসঙ্গী হিসেবে নিজের করে নাও। তাই ভাবছি মেয়েটা যেহেতু আমার জন্য এতই পাগল ছিল, মেয়েটাকে এবার একটা চান্স দেওয়া দরকার। কি বলিস? আজকেলে সুজয় মাথা নেড়ে সাই জানালো। আটকে উঠল বেলা। রায়েশের কাছে এসে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, এসব আপনি কি বলছেন রায়েশ ভাই? আপনি কেন ওই মেয়েকে বিয়ে করতে যাবেন? ভাবলেছেন কণ্ঠে রায়েশের উত্তর, বারে, তুই আমাকে বিয়ে করবি না তো কি হয়েছে? তাই বলে কি আমার জন্য মেয়ের অভাব পড়বে? তাছাড়া এখন আমার বিয়ে করার মুড জেগেছে। তাই যেই করেই হোক আজ রাতের মধ্যে আমি বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ফিরবো। অস্থির কণ্ঠে বেলা বলল, আপনার কাউকে বিয়ে করতে হবে না। রায়েশ জিজ্ঞেস করলো, তাহলে তুই আমাকে বিয়ে করছিস? ওয়েট। মাথা নেড়ে সাই জানালো বেলা। তৎক্ষণাৎ রাজের উষ্টকোণে হাসি ফুটল, বিশ্বজয়ের হাসি। দরজায় খটখট শব্দ হতেই ভাবনা সুতো ছিঁড়ে বাস্তবে পদার্পণ করলো বেলা। দরজা খুলতে অবাক দিল এক চিৎকার। অর্পিতা এসেছে আজ প্রায় 2 মাস পর। বোনকে কাছে পেয়ে খুশিতে যাবো অবস্থা তার। বেলাকে সরিয়ে ভেতরে প্রবেশ করলো অর্পিতা। অর্পিতা পিছু পিছু বেলাও গেল। খাটে আরাম করে বসলো অর্পিতা। কোনো দিলে বেলাকে গুঁতো মেরে বলল, তলে তলে এত কিছু, আর আমরা কিছু বললে কিছুই না। লজ্জায় পড়ে গেল বেলা। আমতা আমতা করে বলল, কিসের কথা বলছো তুমি অর্পিতা আপু? না। বেলাকে মৃদু ধাক্কা দিয়ে অর্পিতা বলল, ইস, আর ঢং করতে হবে না। কাল রাতের সব খবরই আমার কাছে পৌঁছেছে, এই জন্যই তো আজকে সকাল সকাল চলে এলাম। লজ্জায় নুয়ে গেল সে। বেলা এখন লজ্জা মাখা মুখ দেখে সে জোরে হেসে উঠল। হাসতে হাসতে বলল, হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না, চল নিচে যাই। সাই জানিয়ে অর্পিতার সাথে নিচে চলে গেল বেলা। লিভিং রুমে গিয়ে জায়েজকে ফোন করলো অর্পিতা। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই অতি উৎসাহতার সাথে অর্পিতা বলল, কিরে ভাই, তুই যে এত ফাস্ট তা তো জানতাম না। এত বড় কাণ্ড ঘটিয়ে এখন কোথায় লুকিয়ে আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর থেকে বিশাল আকারের ট্রিট পাও না কিন্তু আমি। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজে উত্তর এলো, আজকে অফিসের প্রথম দিন, তাই তাড়াতাড়ি আসতে পারবো না। রাতে আসলে তোর ট্রিট তুই বুঝে নিস। কথাটুকু বলে ফট করে ফোন কেটে দিল রাজ। সারাদিনের অপেক্ষায়
ও রাজের কোনো খবর মিলল না। তাই অবশেষে মন খারাপ করে সন্ধ্যার দিকে অর্পিতার শ্বশুরবাড়ি চলে যেতে চাইলে তাকে যেতে দিল না কেউ। সকালে জোরাজুরিতে অবশেষে থাকতে বাধ্য হলো অর্পিতা। দেখতে দেখতে ডিনারের সময় হয়ে গেল, কিন্তু রাজের কোনো খবর নেই। একে একে সকলে ডিনার করে চলে গেল, কিন্তু রয়ে গেল কেবল বেলা। উদাস মনে তখনও সে লিভিং রুমের সোফায় বসে রাতে খাবার না খেয়ে মেয়েটার এমন উদাস মনে থাকতে দেখে তির্যক চাহনি নিক্ষেপ করে তীক্ষ্ণ কণ্ঠে রুমে রোশন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বেলা, সকালে না খেয়ে চলে গেলে এখনো খাচ্ছিস না কেন? উদাস মনে সোফায় বসে করছিসটা কি? তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার কর, ঘুমাতে যাব আমি। দুদিকে মাথা নাড়ল বেলা, যার অর্থ সে এখন খাবে না। সন্দেহজনক চাউনি নিক্ষেপ করলো এবার রুমি রোশন মেয়ের ওপর। মায়ের এমন চাউনি দেখে মৃদু ঢোক গেল বেলা, আমতা করে বলে উঠলো, মানে মা, আমি এমনি খাবো না, ইচ্ছে করছে না, আমি এখন বসে বসে টিভি দেখবো। কথাটা বলে টিভি অন করে দিল বেলা। জহুরি চোখে মেয়েকে কয়েক পলক পর্যবেক্ষণ করতে করতে দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মেয়ে তার অনেক বড় হয়েছে, তার আর বুঝতে বাকি নেই। তাই আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেলেন তিনি। ইচ্ছে না থাকা সত্ত্বেও টিভির দিকে এক ধানে তাকিয়ে রয়েছে বেলা। চোখ টিভিতে আটকে থাকলেও মন তার অন্যদিকে। প্রকৃতপক্ষে সে অপেক্ষা করছে রাজের জন্য। রাজে আসার অপেক্ষায় বসেছে সে। আর চোখে বেলা একবার তাকালো ঘড়ির দিকে। রাত তখন 11:30। রাজ তো এত রাতে কখনো আগে বাড়ি ফেরেনি, কিন্তু আজকে তার এত দেরি কেন? কপালে ভাঁজ পড়লো বেলার। প্রথম দিন অফিসে কি এত চাপ ছিল, চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে গেল টেরই পেল না বেলা। সোফায় মাথা এলিয়ে দিয়ে ঘুমের দেশে তলিয়ে গেল সে। রাত 1টার দিকে বাড়িতে প্রবেশ করলো রাজ। নিজের কাছে এক্সট্রা চাবি থাকায় তা ব্যবহার করে ঢুকে ভেতরে কলিং বেল বাজিয়ে কাউকে ডিস্টার্ব করার মুড আপাতত তার নেই। প্রথম দিন হয় বেশ খাটুনি গেছে আজকে তার উপর দিয়ে। ব্যস্ত এতই ছিল যে সারাদিন তেমন কিছু খাওয়াই হয়নি। ক্ষুধাও লেগেছে বেশ। ক্লান্তি হাসপাস করতে ভেতরে প্রবেশ করতে চোখ আটকে যায় তার। লিভিং রুমের সোফার দিকে ছোট ছোট কদম ফেলে সেদিকে এগিয়ে গেল সে। বেলায় মুখোমুখি এসে মৃদু ঝুঁকে পড়ে তার দিকে। আলতো করে নিজের উষ্ঠ স্পর্শ করে বেলার ললাটি। ঘুমের ঘোরে মৃদু কেঁপে ওঠে সে। হাসে রাজ। বেলা শুকিয়ে যাওয়া মুখের দিক তাকিয়ে নিমেষে বুঝে যায় এখনো নিশ্চয়ই কিছু পেটে পড়েনি মেয়েটার জন্য। অপেক্ষা করে বসে আছে নিশ্চয়ই। অতি সদর্পণে বেলাকে পাজকোলা তুলে নিয়ে এসে নিজের রুমে বিছানায় দিয়ে সুন্দরভাবে শুইয়ে দেয় বেলাকে। নিচে চলে যায় নিচে। দু হাতে খাবার দুটো প্লেট এনে রাখে বেড সাইডে ক্যাবিনেটের ওপর। মৃদু আওয়াজ করে ডেকে উঠলো বেলাকে। পিটপিট করে চোখ মেলতে নিজের সম্পে রাজকে দেখে এক লাফে উঠে বসে বেলা। রাজের বুড়ো কুকছে বেলার দিকে তাকিয়ে থাকে। ইতস্ত বোধ করে বেলা জিজ্ঞেস করে, রাজ ভাই আপনি এসে গেছেন? রাগে চোখে বেলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে রাজ। তার এম ভয়ঙ্কর দৃষ্টি শুকনো ঠেক গেল বেলা। কিন্তু কণ্ঠে জিজ্ঞেস করে, আমি কি আবার কোনো রকম ভুল কিছু করেছি রাজ ভাই? রাগের মাত্রা যেন এবার ছাড়িয়ে যায় রাজের। দাঁতের দাঁত চেপে উত্তর দেয়, স্টুপিড, আমি কি এখনো তোর ভাই লাগি? এক চট দিয়ে দাঁত সব ফেলে দিব। মাথা নিচু করে জবাব দেয় রাজ, সরি, আসলে অভ্যাস বশত হয়ে যায় বারবার। আসলে কিছু বলে না রাজ। মাথা নেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে মৃদু ধমক দিয়ে বলে, এত রাত হয়েছে খাসনি কেন এখনো? চমকিত রাজের দিকে তাকায় বেলা। আমতা আমতা করে বলতে লাগলো, থাকার মানে করতে হবে, হা কর। রাজের কথা মতো মুখে হা করতে তার মুখের ভেতরে খাবার ঢুকিয়ে দেয় রাজ। চোখ টলটল করে উঠলে বেলা। রাজ ভাই তাকে কতই না ভালোবাসে, যার জন্য কতই না কষ্ট করছে সে। খাওয়ার এক পর্যায়ে কেঁদে দেয় বেলা। বেলাকে কাঁদতে দেখে অবাক হয় রাজ। অস্থিকান্তে জিজ্ঞেস করে, কি হয়েছে বেলা, এভাবে কাঁদছিস কেন? খুব বেশি বকে ফেলেছি কি আমি? আচ্ছা আর কাঁদিস না, আর বকবো না তোকে। কি মুখ চেপে কেঁদে ওঠে বেলা। অস্থিরতার মাত্রা ছাড়িয়ে যায় এবার রাজের। আলতো হাতে বেলা গাল স্পর্শ করে জিজ্ঞেস করে, এমন করছিস কেন আমাকে বল। নিজেকে আর সামলাতে পারে না, রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলে বেলা। খুব বেশি কষ্ট করতে হচ্ছে আপনার, তাই না? কেবলমাত্র আমার জন্য হয়েছে সবকিছু। সেই কখন অফিস গেছেন আর ফিরলেন এই রাতে। সারাদিন নিশ্চয় কিছু খাননি, কিন্তু নিজে না খেয়ে সেই আমাকেই খাইয়ে যাচ্ছেন। আমার খুব কষ্ট হচ্ছে রাজ ভাই, আপনার এত কষ্ট আমি আর দেখতে পারছি না। বেলার মাথা আদুরে হাত বুলাতে বুলাতে মৃদু কণ্ঠে রাজ জবাব দেয়, কে বলেছে আমার কষ্ট হচ্ছে? মোটেও কষ্ট হচ্ছে না আমার। তাছাড়া আমার এই ছোট বউটাকে পেতে আমি এটুকু কষ্ট তো করতেই পারি, তাই না? তা না হলে আমার পুতুল বউটাকে যে কেউ
আমাকে দিবে না? বাই দ্য ওয়ে, অনেক কান্নাকাটি হয়েছে, এবার খেয়ে নে জলদি। নিজের বুক থেকে বেলায় মাথা তুলে পুনরায় তাকে খাইয়ে দিতে লাগলো রাজ। বেলা খাওয়া শেষ করে মুখ মুছে দিয়ে আর একটা প্লেট ধরিয়ে দিল বেলার হাতে, বলল, নে, আমার ডিউটি শেষ, এবার তোর ডিউটি তুই পালন কর। অবাক হলো বেলা, জিজ্ঞেস করলো, মানে? প্লেটে ইশারা করে রাজ বলল, খাইয়ে দে আমায়। চোখ ভরে এলো পুনরায় বেলায়। মৃদু এসে রাজকে খাইয়ে দিতে লাগলো সে। খাওয়া শেষে নিজের ওড়না দিয়ে রাজের মুখ মুছিয়ে দিল বেলা। বেশ অবাক হলো রাজ, সুদ তুলে বলে উঠল, ইস, তুই দেখি একদম গিন্নি গিন্নি হয়ে গেছিস। যাক, বউটা আমার এতটাও ছোট না। বলেই আলতো করে টেনে দিল। খানিক লজ্জা পেল বেলা, লাল বর্ণ ধারণ করলো তার গাল দুটো। সেদিকে তাকে মৃদু এসে রাজ বলে উঠল, থাক, আর লজ্জা পেতে হবে না। তোর এই লজ্জারঙা মুখ দেখে এই মধ্যরাত্রিরে আমি না আবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি, তখন তোরও সমস্যা, আমারও সমস্যা। কথাটা বলে বেলাকে নিজের অতি সন্নিকটে নিয়ে এলো রাজ। নিজের বক্ষস্থলে ঠাঁই করে দিল প্রিয়সীকে। জড়িয়ে ধরে তলিয়ে গেল ঘুমের দেশে। সকলেই ঘুম থেকে উঠে নিজেকে নিজের রুমে আবিষ্কার করলো বেলা। অবাক হবে কি, পরমুহূর্তে বুঝে যায় এটা রায়ানের কাজ। মুস্কি এসে উঠে যায় ফ্রেশ হতে। নাস্তা খেয়ে দুজন বেরিয়ে পড়লো। বেলাকে কলেজে নামিয়ে দিয়ে রাজ চলে যায় অফিসে। মেয়ের সকল কার্যকলাপ আজ চোখে লক্ষ্য করেন রুমি রোশন। আড়ালে তপ্ত শ্বাস ছাড়লেন তিনি। রাজকে তার পছন্দ না তেমন কিছু না, তবে কোথাও একটা কিন্তু রয়ে যায়। রাজ যে তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে সে কথা তার অজানা নয়। তিনি নিজেও চায় রাজ নিজেকে প্রমাণ করুক সে বেলার জন্য যোগ্য পাত্র। কিন্তু রাজ পারবে তো? চিন্তিত মুখে তিনি নিজের রুমের দিকে অগ্রসর হলেন। কলেজ শেষে বেলাকে আনতে যায় কলেজে রাজ। ক্লান্ত মুখে স্নিগ্ধ হাসি দেখে বুক ভারী হয় বেলার। এত খাটনির পর মানুষটা কিরকম উষ্ট করে অমায়িক হাসি ঝুলিয়ে রেখেছে। রাজের নিকটবর্তী এসে নিজে ওড়না দিয়ে তার ললাট বেয়ে পড়া সেদের জলটুকু মুছে দেয়। মৃদু হাসে রাজ। বেলায় কোমরে দুপাশে নিজের শক্তপোক্ত হাত চেপে ধরে নিজের কাছে টেনে আনে তাকে। নিজের উষ্টের সাহায্যে বেলায় মুখে ওপর ফোদায়। মৃদু কেঁপে ওঠে বেলা। উষ্ট কোণে স্নিগ্ধ হাসি ফুটিয়ে বলে, চল। বাড়ি পৌঁছে বেলাকে নামিয়ে পুনরায় অফিসে যাওয়ার জন্য উদ্যত হতে রাজের হাজে টান পড়ে বেলার। প্রশ্ন বিদ্ধ চোখে সেদিকে তাকায় রাজ। বেলা বলে, এখন থেকে আমি বাড়ির গাড়ি দিয়েই কলেজ থেকে ফিরবো, আপনাকে আর কষ্ট করে আমাকে আনতে হবে না। বলে শুষ্ক ভাস পরে রাজে জিজ্ঞেস করে, আমি গেলে সমস্যা কোথায় তোর? মাথা নিচু করে বেলা জবাব দেয়, আপনি না বললেও আমি বুঝতে পারি রাজ ভাই, আপনার বেশ কষ্ট হয়। সারাদিন অফিসে তো খাটুনি, তার উপর আমাকে নিয়ে আসা যাওয়া করা আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। শুধু শুধু দরকার কি এত কষ্ট করার? ড্রাইভার আছে না, উনি আমাকে নিয়ে আসবেন। মৃদু হেসে রাজ আলতো করে বেলায় গালে স্পর্শ করে জবাব দেয়, তোর কি মনে হয় যেখানে আমি তোকে পাওয়ার জন্য এত কষ্ট করছি সেখানে এত সহজে তোকে আমি একা একা ছেড়ে দিব? কখনোই না। অনেক কথা হয়েছে, এবার তাড়াতাড়ি বাড়িতে যা, গিয়ে ঝটপট দুপুরে খাবার সেরে নে। আমি একটু পর ফোন করব। ফোন করার সাথে সাথে যেন শুনি তুই খেয়েছিস, নয়তো তোর একদিন কি আমার একদিন। খেয়েছ? কথাটুকু শেষ করেই বেলার ললাটে নিজে উষ্ঠদয় স্পর্শ এঁকে দেয় রাজ। আবেশের চোখ বুঝে নাই বেলা। বেলায় মাথায় হাত বুলিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয় রাজ। তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বেলা। কান্না আসে তার। হাবের মতো পায়ের ওপর পা তুলে বসে খাওয়া ছেলেটা এখন সারাদিন ব্যস্ত থাকে কাজ নিয়ে। কতই না অদ্ভুত এই পৃথিবী, কি থেকে কি হয়ে যায় কেউ তা ধারণা করতে পারে না। শ্বাস ত্যাগ করে বাড়ির ভেতরে চলে যায় বেলা। কেবলমাত্র ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয় বেলা। সাথে সাথে তার পাশে পড়ে থাকা মোবাইলটি বেজে ওঠে, যা দুদিন আগে তাকে কিনে দিয়েছে রাজ। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আছে রাজের ভারী কণ্ঠস্বর। সাথে সাথে লাফ ফিরে বিছানা থেকে উঠে দাঁড়ায় বেলা। আমতা আমতা করতে বলতে লাগে, এক্ষুনি যাচ্ছি, ভুলে গিয়েছিলাম তো। গম্ভীর কণ্ঠে ওপাশ থেকে পুনরায় উত্তর আসে, তাড়াতাড়ি। কথা শেষ করে ফোন কাটতে নিলে থামিয়ে দেয় বেলা। মায়াবী কণ্ঠে শুধায়, ক্লান্তি মাখা কণ্ঠে রাজ উত্তর দেয়, খেয়ে নিব সময় হলে, তুই তাড়াতাড়ি খেয়ে নে। কথাটুকু শেষ করে ফট করে ফোন কেটে দেয় রাজ। তার কথা বলার ধরনে শুনে বুঝে যায় বেলা এই সময় তার আর খাওয়া হবে না, তাই নিজে আর খেতে যায় না। সিদ্ধান্ত নয় রাজ বাড়ি ফিরলে একসাথে খাবে দুজন। রাত 10:15 তখনই বেলায় ফোনে কল আসে রাজের। রিসিভ হতে সে জিজ্ঞেস করে, কিছু কি লাগবে তোর? নিয়ে আসবো? দুর্বল কণ্ঠে বেলা উত্তর দেয়,
তেমন কিছুই লাগবে না, শুধু আপনি হলেই চলবে। মুস্কি আসে রাজ, শীতল কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কখন আসবেন? একটু পরে আসছি। প্রতিদিনের মতো আজও রাজের অপেক্ষায় বসে বেলা। সকলেই ততক্ষণে খেয়ে দিয়ে যার যার রুমে চলে গেছে। কলিং বেল বাজতে দৌড়ে গিয়ে দরজা খুলে বেলা। দরজা খুলতে তার দৃষ্টি এসে ধরা দিল রাজের ক্লান্তি মাখা ঘামাত্ম মুখখানা। বেলাকে দেখতে পেয়ে ঠোঁটে কান্নি সে মৃদু হাসি ফুটিয়ে তুলল রাজ। সহসা বেলাকে বাজো কোলে তুলে নিয়ে ভেতরে প্রবেশ করলো সে। তখনও রাজের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে বেলা। একেবারে নিজের রুমে এনে নিচে নামিয়ে দিল সে। বেলাকে খাটে বসিয়ে তার পায়ের কাছে বসে পড়ল, নিজের মাথায় এলিয়ে দিল বেলার কোলে, মুখ গুজে দিল বেলার উপরে। মৃদু কেঁপে উঠে চোখ বুজে নিল বেলা। বেলার উদ্দেশ্যে রাজ বলল, বেলা একটা কথা রাখবি আমার? কাপা কাপা কণ্ঠে সে উত্তর দিল, বলুন। তখনই রাজ নিজের পাশে থাকা প্যাকেটের থেকে বেলার হাতে ধরিয়ে দিল সে। এই শাড়িটা পরে একটু সাজবি বেলা, শাড়িতে তোকে খুব দেখতে ইচ্ছা করছে। ঠোঁটে ঠোঁটে চেপে নিজের কান্না আটকালো বেলা। মাথা নেড়ে সাই জানালো ছাড় অর্থ সে পরবে। পরমুহূর্তে উদাস কণ্ঠে বলে উঠল, কিন্তু আমি তো শাড়ি পরতে জানি না। নিঃস্বার্থ কণ্ঠে রাজ উত্তর দিল, আমার কাছে আয়, আমি পরিয়ে দিচ্ছি। সুন্দর করে শাড়ি পরানো শেষ হলে বেলাকে নিয়ে ভেনিতের সামনে বসলো রয়েছে। পকেটে গুজে রাখা দুটো বেলি ফুলের মালা বের করলো। চা দেখে খুব বেশি অবাক হলো বেলা। অতি সত্যপণে একটি ফুলের মালা গুজে দিল বেলার খোপার অন্তরালে। পরটি নিজেই বেলার বাঁ হাতে বেঁধে দিল। বেঁধে দেওয়া শেষে নিজে স্পর্শ করলো বেলার তালুতে। পুরো শরীর এক অধর্ম শিয়ন খেলে গেল বেলার। সাথে করে নিয়ে আসা এক মুঠো চুলি পরিয়ে দিল বেলার হাতে। চোখ ভিজে আসে বেলার। তার কপালে যে এত সুখ লেখা ছিল তা সে কোনোক্ষণে টের পায়নি। অজান্তে চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। ভালোবাসার মানুষের ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। বেলাকে তৈরি করা শেষ হতেই কপালের মাঝখানে বরাবর নিজে উষ্ঠদয় এঁকে দিল রাজ। আলগোছে বেলাকে কোলে তুলে নিজে বেজের দিকে অগ্রসর হলো। তখনও রাজের চোখে গভীরতায় হারিয়ে বেলা প্রণয়ের অতল গহীনে ডুবে যেতে যেতে নিজেকে সংযত টেনে নিল রাজ। কোনো কোনো নিঃশ্বাস টেনে নিজেকে শান্ত করলো। বেলায় বয়স এখন অনেক অল্প, তা ভুললে চলবে না। প্রিয়সী বুঝে থাকা আঁখি দুটোর মাঝে নিজে উষ্ঠদয় সিদ্ধ স্পর্শ দিয়ে নিজের বক্ষ পাজরে চেপে ধরে ঘুমের দেশে তলিয়ে গেল। সকালে নাস্তা টেবিল সকলে একত্রে নাস্তা করতে বসলো। হঠাৎ করে জহির রওশন রাজের উদ্দেশ্যে বলে উঠল, কাল রাতে রুহানি ফোন করেছিল, টিয়ার বিয়ে ঠিক হয়েছে। দেখতে এসে হুট করে নাকি হয়ে গেছে সব। ছেলে অস্ট্রেলিয়া থাকে, দেশে এসেছে, আবার কিছুদিন পরে চলে যাবে। তাই দ্রুত বিয়েটা সেরে নিতে চায় তারা। তাই ছোটখাটো করে ঘরোয়াভাবে আকদের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির সকলকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সকলে আজকে রওনা হচ্ছি, আশা করছি তুমি সেখানে উপস্থিত থাকবে। খাবার খেতে খেতে রাজের উত্তর দিল, অফিসে অনেক কাজের প্রেশার, তাছাড়া সেখানে থেকে আমার কোনো কাজ নেই, তার চেয়ে বরং তোমরাই যাও। ছেলের মুখের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে জহির রওশন বললেন, ঠিক আছে, তোমার কাজ নিয়ে তুমি থাকো, কিন্তু বেলা আমাদের সাথে যাবে। ভাবলেশীন ভঙ্গিতে রাজের উত্তর, বেলা সেখানে গিয়ে কি কাজ বলতো? তাছাড়া যেখানে আমি যাচ্ছি না সেখানে ওর উপস্থিতি অনাকাঙ্ক্ষিত। জহির রওশন আর কিছু বলল না। তার ছেলে বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, তাই আর কথা বাড়ালো না তিনি। তবে রাজের এমন কর্তৃত্ব শুনে ঘনঘাটা মেঘেরা এসে হানা দিল বেলার চিত্তপটে। প্রায় যেন কেঁদেই দেবে সে। রাগ হয় তার ভীষণ কান্না পায়, তবে মুখ ফুটে রাজের এ কথার পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারল না সে। তাই মুখে কুলু এঁটে বসে রয়। খাওয়া শেষে রাজ বেলার উদ্দেশ্যে বলে, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি গাড়িতে তোর জন্য অপেক্ষা করছি। গোমরা মুখ করে বেলা উত্তর দেয়, আজকে যাব না। পুরো কুকতে সে জিজ্ঞাসা করে, সমস্যা কি, যাবি না কেন? মৃদু কণ্ঠে বেলা প্রত্যুত্তর করে, ইচ্ছা করছে না। খানিক বেলার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে রাজ মাথা নেড়ে বলে, ঠিক আছে যাস না, কিন্তু কাল থেকে কোনো প্রকার মিস করা যাবে না। বেলা কিছু বলে না। বেলাকে নিজের কাছে টেনে নেয় রাজ। আলতো করে কপালে চুম্বন এঁকে নিজের গন্তব্যে বেরিয়ে যায় সে। এক ছুটে নিজের রুমে চলে যায় বেলা। কেটে কেটে একাকার অবস্থা খারাপ করে ফেলে নিজের। তার কিয়ারা আপুর বিয়েতে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু রাজ তাকে যেতে দিচ্ছে না কেন তাই ভেবে পায় না সে। ব্যাকপ্যাক নিয়ে দুপুরের দিকে হাজির হলো অর্পিতা। বেলাকে খুঁজতে খুঁজতে তার রুমে এসেছে সে। দু হাতে বেলার মুখখানে আগলে নিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কিরে বেলা, তোর চোখ মুখের অবস্থা কেন, আর কেঁদেছিস কেন এভাবে?
ভাই কিছু বলেছে? দুদিকে মাথা নাড়াই বেলা, যার অর্থ না। পর মুহূর্তে নিচ থেকে সকালের সকল ঘটনা খুলে বলে অর্পিতাকে। রাজের ওপর এবার চরম রাগ হয় অর্পিতার। ফোন লাগায় ভাইয়ের উদ্দেশ্যে। ওপাশ থেকে ফোন রিসিভ হতে ঝাঁঝালো কণ্ঠে সে বলতে লাগলো, সমস্যা কি তোর ভাই? তুই না গেলে না যাবি, তাই বলে তুই বেলাকে কেন আটকাবি? বরফের ন্যায় শীতল কণ্ঠে রাজের উত্তর এলো, কারণ সে আমার স্ত্রী, আর আমার স্ত্রীর সাথে আমি কি করব না করব তার কৈফিয়ত আমি কাউকে দিব না। এবার যেন আরো বেশি রেগে যায় অর্পিতা। রাগান্বিত কণ্ঠে রাজের উদ্দেশ্যে বলে, ফালতু কথা বন্ধ কর ভাই, ও একটা বাচ্চা মেয়ে। তুই কি করে ওর সাথে এমন করতে পারিস? ভুলে যাস না তোর আর ওর বয়সের মধ্যে অনেক তফাৎ। তুই এখন যা বুঝিস ও তা বুঝে না। তোর আর ওর মন মানসিকতা এক নয়। কেঁদে কেটে মেয়েটা একেবারে অবস্থা খারাপ করে ফেলেছে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এতই যখন ভালোবাসিস, নিজের জেদকে প্রাধান্য না দিয়ে নিজের ভালোবাসাকে প্রাধান্য দে। ওপাশ থেকে রাজের গম্ভীর কর্ণপাত হয়। বাড়িতে এসে কথা বলছি। কথা শেষ করে ফট করে ফোন কেটে দেয়। পুনরায় ফোন করে না অর্পিতা। ভাইয়ের উদ্দেশ্যে ছোট্ট একটা টেক্সট করে দেয়। বিরক্তিতে হাসপাস এই অবস্থা রাজের। এত মানুষের ভিড়ে মোটেও তার সহ্য হচ্ছে না। তার উপর চৈত্র ভ্যাপসা গরম। পাশে চোখ বুলিয়ে সে বেলাকে খুঁজতে ব্যস্ত। কিয়ারাদের বাড়িতে আসার পর থেকে একবারও চোখে পড়েনি মেয়েটিকে। এখন এসে কেমন তার কথা বেমালুম ভুলে গেছে সে। অর্পিতার টেক্সট পাওয়ার পর খানিক বাদে বাসায় ফিরে এসে সে বেলাকে বিশ্বস্ত অবস্থায় দেখেছিল রাজ। তখন আর নিজেকে চিত অটল থাকতে পারেনি সে। বাধ্য হয়ে আসতে হয়েছে এখানে তাকে। লম্বা করে শ্বাস ত্যাগ করে সে হাঁটতে হাঁটতে ছাদের দিকে চলে যায়। গিয়ে তার মাথায় কয়েকদল মেয়ে বসে আছে বেলাকে নিয়ে, হাসি ঠাট্টা মেতে। কিছুক্ষণ বাদে কিয়ারা গায়ে হলুদ ঘরোয়াভাবে সবকিছু করা হয়েছে। বেলার দিকে এগিয়ে যায় সে। তার পূর্বে মেয়েগুলো বেলাকে টেনে কোথাও নিয়ে যায়। এবার বেশি রাগ হয় রাজের। অপেক্ষার পর শেষ হচ্ছে না তার। অবশেষে ঠিক সন্ধ্যার দিকে নিজের প্রিয়তমাকে নিজের চোখে তৃষ্ণার্ত আখি তৃষ্ণার্ত মেটায় সে। লাল টুকটুকে একটা জামদানি শাড়ি পরেছে বেলা। সাজ বলতে কেবল কানে একজোড়া দুল। তার পাশে খিলখিল করে হেসে চলেছে কয়েকদল মেয়ে। শুরু হয় হলুদ দেওয়ার পালা। একে একে সকলেই হলুদ লাগায় কিয়ারাকে। মেয়েগুলো তখন বেলাকে ছেড়ে কিছু দূর এগোতে সুযোগ বুঝে ফট করে বেলাকে হিড়ে করে টানতে টানতে রুমের ভেতরে নিয়ে আসে রাজ। চেপে ধরে তাকে দেয়ালের সামনে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, এখানে এসে বেশ ডানা গজিয়েছে তোর, তাই না? আমার কথা তো বেমালুম ভুলেই গেছিস। কম্পনান্ত ঠোঁট নেড়ে বেলা জবাব দেয়, আসলে তেমন কিছুই না, ওই আপু গুলোই আমাকে আসতে দিচ্ছে না, সত্যি বলছি। কিছুটা রাগ দমে এলো। বুঝি এবার রাজের আলতো করে নিজের বুকের মাঝে চেপে ধরলো বেলাকে। ভালোবাসার আবেশে মুড়িয়ে নেয় দুজন দুজনকে। হঠাৎ দরজা করাঘাততে রাজকে ছেড়ে বেশ খানিকটা দূরে সরে যায় বেলা। বিরক্তিকর মুখ নিয়ে দরজার দিকে এগিয়ে যায় রাজ। দরজা খুলতে হুড় করে প্রবেশ করে সেই মেয়েগুলো। খিলখিল করে হাসতে হাসতে রাজের উদ্দেশ্যে বলে, কি রায়াজ ভাই, এতটুকুতেই তর্স হইল না? যেই সুযোগ পেলে অমনি বউকে নিয়ে চলে এলে ঘরের ভেতর। তবে তোমার মনস্কামনাকে এক বালতি পানি ঢেলে এখন আমরা বেলাকে নিয়ে যাচ্ছি, যা করার পরে করো। আবারও পড়লো হাসি জোল। অস্থিরতা বেড়ে গেল বেলার। মেয়েগুলোর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে থমকে উঠলো রাজ। চুপচাপ এখান থেকে বের হয় এখন। ভেঙচিকে একটা মেয়ে বলে উঠলো, বের তো হব, কিন্তু তোমার বউকে নিয়ে। বলেই বেলাকে টানতে টানতে নিজেদের সাথে নিয়ে চলে গেল মেয়েগুলো। সেদিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেললো রাজ। আজকে তার বউ আর তার নেই, তা বেশ টের পাচ্ছে সে। ছাদের এক পাশে চলছে হলুদ অনুষ্ঠান, আর এক পাশে চিলেকোঠায় ঘরটিতে বেলাকে নিয়ে এলো মেয়েগুলো। এক প্রকার চেপে ধরলো তাকে। একটা মেয়ে জিজ্ঞেস করলো, কি রে বেলা, সত্যি সত্যি তোর রায়াজ ভাইয়ের সাথে বিয়ে হয়েছে? অবাক চোখে তাকিয়ে বেলা মৃদু মাথা নাড়ালো। আরেকজন বলল, চুপ। কিন্তু এটা কি করে সম্ভব? তোরা রায়াজ ভাইয়ের মধ্যে তো বয়সের অনেক তফাৎ, তাহলে কি করি কি করে রইলো বেলা। কিছু বললো না। আগের মেয়েটি আবার মুখ গোমরা করে বলে উঠলো, কত স্বপ্ন ছিল আমার জানিস, আমি রায়াজ ভাইয়ের বউ হব, তার সাথে সুখে সংসার করব। কত পছন্দ করতাম তাকে আমি। মাঝখান দিয়ে তুই এতে ট্রফিটা মেরে দিলি। অসুস্থতে পড়ে গেল বেলা। কি বলবে এখন সে? পাশে মেয়েটি এর ওপর মেয়েটিকে খোঁচা মেরে বলল, চুপ কর তো তুই, তোর এই ছ্যাকার গল্প আর শুনতে ইচ্ছে করে না। আচ্ছা বেলা, তোদের মধ্যে সব ঠিকঠাক তো? আই মিন হয়েছে তো? বলেই বেলাকে কুনুই দিয়ে গুঁতো মারলো। ভুরু কুকছে নিল বেলা। জিজ্ঞেস করলো,
কি হবে? কিসের কথা বলছো? বিরক্তিকর মুখভঙ্গি বানিয়ে মেয়েটি বলল, কিসের কথা বলছি জানিস না বুঝি? বেলা দুদিকে মাথা নাড়ল। মেয়েটির কপালে চাপড়ে বলল, বাসর হয়নি তোদের? নে এটা খা। গোল গোল চোখ করে বেলা সেদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এটা আবার কি? এটা একটা জুস, খা খা। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে বেলা হাতে দিল একটা গ্লাস। কেবল সে না, সকলের হাতে একটা করে গ্লাস। হয়তো সকলেই এই জুসটা খাবে, তাই সে আর কোনো কিছু চিন্তা না করে শেষ করলো সে জুসটা। হঠাৎ মাথা ঘুরে উঠলো বেলার। মেয়েগুলোকে উদ্দেশ্য কটপট কণ্ঠে বলল, কেমন মাথা ঘোরাচ্ছে আমার। ফিসফিস করে একটা মেয়ে বলল, যাক কাজ শুরু হয়ে গেছে। বেলা তুই বরং নিজের ঘরটায় চলে যা, তোর তো শরীর খারাপ করছে বললি, তুই গিয়ে কিছুক্ষণ বিশ্রাম কর। মাথা নেড়ে বেলা দুলতে দুলতে চলে গেল রুমের উদ্দেশ্যে। রুমে প্রবেশ করে ভাবসার চোখে তাকিয়ে রায়েসকে খুঁজতে লাগলো। রুমে কোথাও হদিশ মিলল না তার। কেমন হাসপাস লাগছে বেলার। তার আর মাথা না ঘামিয়ে ধরম করে বিছানা গায়ে এলিয়ে দিল। বিয়ে বাড়িতে উপস্থিত কাজিনদের সাথে এতক্ষণ আড্ডায় মেতেছিল রাজ। অবশ্যই তাকে এক প্রকার জোর করে নিয়ে যাওয়া হয়েছে সেখানে, কিন্তু তার মন ঠিক ছিল না। তাই মন অন্যদিকে, চোখ তার সারাক্ষণ বেলাকেই খুঁজে চলছে। সে বেলার রুমের দিকে অগ্রসর হতে দেখলো। হাসপাস করতে করতে সে এক প্রকার বেরিয়ে এলো সেখান থেকে। রুমের ভেতরে প্রবেশ করতে দাঁত চোখ চরক গাছ। দ্রুত গিয়ে দরজা বন্ধ করে ফ্লোর থেকে বেলা পরিহিত শাড়িটি হাতে তুলে বেলার কাছে এগিয়ে গেল। সে মৃদু কণ্ঠে ডেকে উঠলো, বেলা কি হয়েছে তোর? এইভাবে শাড়ি খুলে শুয়ে আছিস কেন? ঝাপসা চোখে রায়েজের দিকে তাকিয়ে বেলা উত্তর দিল, খুব গরম লাগছে তাই। গরম তো তার নিজেরও লাগছে, তাই বলে এত গরম যে এসি থাকা সত্ত্বেও এত শোচনীয় অবস্থা। হঠাৎ বেলা জোরে জোরে হেসে উঠলো, দুলতে দুলতে উঠে বসলো। যাই নয় তাই বকে যেতে লাগলো মুখের দিকে। খটকা লাগলো যে উল্টো পাল্টা কিছু খায়নি তো। বিয়ে বাড়ি বলে কথা, খাওয়াটাই অনাকাঙ্ক্ষিত নয়। বেলাকে নিজের কাছে টেনে নিল রাজ। ফলে স্বরূপ কথা বলার দারুণ বেলায় মুখের থেকে ভেসে আসা একটা তিক্ত ঝাঁঝালো গন্ধ। যা বোঝার বুঝে নিল সে। দ্রুত তাকে ওয়াশরুমে নিয়ে ঢুকলো সে। ফ্রেশ করিয়ে এনে বসিয়ে নিজে চলে গেল বাইরের দিকে। এক গ্লাস লেবুর জলে আসায় কাঙ্ক্ষিত জিনিসটি হাতে নিয়ে দ্রুত রুমে প্রবেশ করলো সে। বেলার দিকে দৃষ্টি ফেলতে কদম থেমে গেল তার। নিঃশ্বাস ভারী হতে লাগলো। মৃদু মৃদু কদম ফেলে এগিয়ে গেল সে। সামনে এগোতে তাকে এক প্রকার জাপটি ধরলো বেলা। নিশ্চরানো কণ্ঠে বলল, জানি নয় আপুগুলো আমাকে কি জিজ্ঞেস করেছিল আমাদের বাসর হয়েছে কিনা, কিন্তু আমাদের তো হয়নি, তাই আমি নিষেধ করে দিয়েছি। বলে মাথা নত করে কিছু একটা ভাবতে লাগলো। পর মুহূর্তে নিচ থেকে আবার বলে উঠলো, কিন্তু কেন হয়নি? হওয়ার উচিত। তবে আজকেই হোক, চলুন আমরা বাসর করি। এদিকে যে রাজের অবস্থা খারাপ। তার চোখ আটকে আছে বেলার পরিহিত বক্ষের ওপরে। কি পড়ে আছে এই মেয়ে এটা? তার উপর তার এইসব উল্টো পাল্টা কথাবার্তা। নিজেকে আর কোনোভাবে দমানো যাচ্ছে না। মাঝে বেলা রাজকে জোর করতে লাগলো, চলুন আজকে আমরা বাসর করেই ছাড়বো। কি হলো, বাসর আজকে হবেই হবে। নিয়ন্ত্রণ বাদ মানলো না এবার রাজের। ঘন হাঁচি স্বরে সে বলল, তবে তাই হোক। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিশ্বস্ত অবস্থায় বিছানা আবিষ্কার করলো সে। চারপাশে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো আজকে। মাথা সহস্র যন্ত্রণা হচ্ছে তার। ব্যথায় এক প্রকার ফেটে যাচ্ছে যেন। মাথা চেপে ধরে উঠে বসলো সে। কিছুক্ষণ বসে থাকার পর চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো রাজের খুঁজে। লিভিং রুমে এক পাশে দাঁড়িয়ে রাজ। তার সামনে কালকে সেই সকল মেয়েগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে। রাজের ভঙ্গি মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব রেগে আছে বর্তমানে। তার সমীপনে মেয়েগুলো মাথা নিচু করে কাচুমাচু করে যাচ্ছে। সেদিকে পা বাড়ালো সে। গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? বেলায় কর্ণস্বর কর্ণকুরু পৌঁছাতে সে শান্ত হয়ে গেল যেন। রাজ ফিরে তাকালো সে মেয়েগুলোর দিকে। এক প্রকার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে গেল বেলার দিকে। আলতো করে গাল স্পর্শ করে জিজ্ঞেস করলো, ঠিক আছিস তুই? কোনো সমস্যা হচ্ছে না তো? মাথা নাড়লো বেলা। কৌতূহল দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, আমার আবার কি হবে? না। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো বেলা। এই মেয়ে দেখি কাল রাতে কিছুই মনে নেই। সে বলল, না কিছু না, চল কিছু খেয়ে নিবি। রাতের বেলায় খুব অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে ঘরোয়াভাবে কিয়ারার আকাত সম্পূর্ণ হয়। পুরোটা সময় বেলা এক হাতে নিজের হাতে মুঠো বসটি করে নিজের সাথে ঘুরেছে রাজ। পরের দিন সকালে মেহমান এক প্রকার ছুটো যে যার আঙিনায়। রাজরাও চলে এলো। দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস।
এখনো বাড়ি থেকে তাদের সম্পর্ক কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, তবে মনে মনে সকলে মেনে নিয়েছে সবটা। এখন কেবল মুখে স্বীকার করা বাকি। বই কি বর্তমানে নিজ শহরে নেই রাজ, ব্যবসায়ী কাজে ছুটতে হয়েছে তাকে চট্টগ্রামে। ফিরে এসে কয়েকদিন পর সকালে টেবিলে বসে নাস্তা খাচ্ছিল বেলা, হঠাৎ তার গা গুলিয়ে এলো। বমি হবে বুঝি। সত্তর উঠে দাঁড়ালো সে, দৌড়ে বেসিনের সামনে গিয়ে গড়গড় করে বমি করে দিল। মেয়ের আচমকা বমি করতে দেখে ঘাবড়ালো রুমি রোশন। ছুটে গেল মেয়ের কাছে, মাথায় হাত চেপে ধরে রইল। ক্লান্তি বেলা ভরসা এক স্থল পেয়ে নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল মায়ের ওপর। মেয়েকে নিয়ে তিনি নিজের রুমে এলেন, বিছানায় শুইয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এমন বমি করলি কেন হঠাৎ? উল্টোপাল্টা নিশ্চয়ই কিছু খেয়েছিস? ক্লান্ত গলায় বেলা উত্তর দিল, তেমন কিছু খাইনি, কয়েকদিন ধরেই এমন বমি বমি হচ্ছিল। বেলার কথা সমাপ্তি ঘটতেই এবার মেয়ের দিকে সন্ধিয়ান দৃষ্টি নিক্ষেপ করলেন রুমি রোশন। মেয়ে তার এমনি যায় পাকা পেকেছে, কাউকে না জানিয়ে বিয়ে করে নিলে। এবার না জানি সন্দেহ হলো তার, তাই নিজের কাছে থাকা প্রেগনেন্সি কিট দেখে মেয়ের হাত ধরিয়ে দিয়ে বললেন, নে রেস্ট কর। বুড়ো কুকছে সে জিজ্ঞেস করে বলল, কি এটা? তোমকে উঠলে রুমি রোশন বললেন, এত বেশি কথা বলিস না, যা বলছি তাড়াতাড়ি কর। কিসের টেস্ট? আর এটা কিভাবে ব্যবহার করে আমি জানি না। আমি দেখিয়ে দিচ্ছি। মাথায় হাত দিয়ে বসে আছে রুমি রোশন। এইটুকু মেয়ে, একটা বাচ্চা মেয়ে কিনা আর এক বাচ্চার মা। কথাটা ভাবতেই মাথা ঘুরে উঠলো ওনার। ইচ্ছে করছে সপাটটা গালে লাল করে দিতে। বয়স কতই হবে? কেবল 17। এই বসে আর একটা প্রজন্ম নিয়ে নিজের মধ্যে নিয়ে ঘুরছে এই মেয়ে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বেলা গালে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দিলেন একচর। দুদিন বাদে ফেরার কথা হলেও আজকে ফিরছে রাজ। নিজের ছোট্ট বউকে রেখে এতদিন অদূরে থাকা তার মন টেকে না, তাই দ্রুত কাজ সেরে ফিরেছে সে। নিজের রুমে ফ্রেশ হয়ে সে বেলা রুমের উদ্দেশ্যে পা বেড়ায়। রুমের মধ্যে আশেপাশে কোথাও তাকে দেখতে না পেয়ে কপাল কুকছে না সে। কিছু দূর এগোতেই ছোট মায়ের রুমি রোশনের রুমের ভেতর থেকে সরগর শব্দ শোনা যাচ্ছে। কৌতূহল বশত সেদিকে এগোয় সে। কিছু বাক্য নিয়ে কর্ণকুর পৌঁছাতে থেমে যায় সে। তার পা জোড়া। রুমি রোশন উপস্থিত রুমে সকলেই বাড়ি। ডক্টর বেলাকে চেক আপ করছেন। চৈতন্য হারিয়ে বিছানায় পড়ে আছে বেলা। চেক আপ করা শেষে ডক্টর সকালের উদ্দেশ্যে বললেন, শি ইজ প্রেগন্যান্ট। এই অবস্থায় মাথা ঘুরে পড়ে যাওয়া খুবই নর্মাল একটা বিষয়, তাই ঘাবড়ানোর কিছুই নেই। খেয়াল রাখবেন তার। আজ আমি আসি, আর কোনো প্রয়োজন পড়লে ডাকবেন। ডক্টরের কথা শুনে উপস্থিত সকলের চোখ বেরিয়ে আসা উপক্ষম। পর মুহূর্তে সকলে নিজেকে সামলে নেয়, খুব স্বাভাবিকভাবেই মেনে নেয় বিষয়টা। দরজার সামনে দাঁড়িয়েছিল রাজ। ধীরে ধীরে কদম ফেলে সে এগিয়ে আসে ভেতরে। রাজকে এই সময় ঢাকায় দেখে সকলেই অবাক হয়। বেকি নিজেদের ধাতস্থ করে এক এক করে সকলে বেরিয়ে যায় রুম থেকে। বেলায় পাশে গিয়ে বসে রাজ। আলতো করে নিজের হাতে মুঠো আগলে নেয় বেলার ডান হাত। হাতে পাতায় নিজের উষ্ঠ স্পর্শ করে। মৃদু কম্পন হয় বেলার চোখের পাতায়। কিঞ্চিত কাল ব্যয় করে চোখ মেলে তাকায় সে। রাজকে নিজের নিকটবর্তী দেখে চমকা সে। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি? মৃদু হাসে রাজ। খাটে কর্নিশে আদর্শোয়া হয়ে বেলাকে নিজের বুকে টেনে নেয়। রাজের হৃদস্পন্দ মনোযোগ সহকারে শুনতে লাগলো বেলা। আবারও জিজ্ঞেস করে, বললেন না? মন টিকছিল না, তাই ছুটে চলে এলাম। আর এসেই এত সুখময় বার্তা কর্ণপাত হবে ভাবিনি। মন খারাপের ভঙ্গিতে বেলা বলল, সুসংবাদ কোথায়? আমি তো অসুস্থ হয়ে পড়েছি। এটা বুঝি আপনার কাছে খুব সুখবর? তোর এই অসুস্থতার মাঝে এক বিশাল সুখ নিমজ্জিত। অবাক চোখে তাকিয়ে বেলাকে জিজ্ঞেস করে, কি সেটা? বেলা করে মাথা রেখে তার উদরে মাথা গুজে দিয়ে রাজ উত্তর দেয়, এখানে সেই সুখ লুকায়িত। নতুন মেহমানদের আগমন ঘটেছে। সত্যি? বেলার গালে নিজের ইষ্টদর্শিত স্পর্শ এঁকে দিয়ে রাজ উত্তর দেয়। তৎক্ষণাৎ রাজের বক্ষস্থলে মুখ ঘুষল বেলা।